প্রাপ্তবয়স্কদের জন্য লেখা সৈয়দ শামসুল হকের একটি মনোদৈহিক গল্প প্রথম চুম্বন। প্রথম চুম্বন হয় পুণ্য, প্রথম চুম্বন হয় পাপ। প্রতিটি চুম্বনই প্রথম চুম্বন, অথচ গভীরে ও প্রকৃত কিন্তু প্রথম নয়। সুরে সুরে ভাসমান ও টলমল আমার মাথার ভেতরে রমণীর ঠোঁট যেন এক রক্তিম নৌকো। উল্টো দিক থেকে দেখছি পানিতে তার নিখুঁত প্রতিবিম্ব রচিত হয়ে একজোড়া হয়ে আছে। সন্ধ্যে থেকে আমরা বসে আছি বাংলোর বারান্দায়। বড় সবকা বাংলা। বান্টি এখানে বড় সাহেব, ম্যানেজার। বই, সুরা এবং একাকিত্ব তার প্রিয় এবং একমাত্র সঙ্গী। সন্ধ্যা থেকে আমরা সুরা পান করছি। বান্টি বলে, আজ বাগানে কিছু চুরি হবে। অমাবস্যার রাত আজ, কিন্তু বান্টির কণ্ঠে চুরির কোনো উদ্বেগ লক্ষ্য করি না, যেন বা সে স্বগতোক্তি করেছে। মাথার ভেতর থেকে আমি রমণীর ঠোঁট মুছে ফেলতে পারি না। বান্টি ফরাসি সেই কবিতার পংক্তিগুলো আবৃত্তি করছিল। তোমাকে দেখলেই আমার মনে পড়ে যায় জাতীয় পতাকার কথা। তোমার চোখের নীল, দাঁতের সাদা, ঠোঁটের লাল। ফরাসি পতাকায় আছে ওই 3টি রং। আমি গেলাসে চুমুক দেই। এক এক সময় এক একটা ছবি হঠাৎ পেয়ে বসে। এখন ঠোঁটের ছবি, গেলাসে তরল সোনার মতো সুরা। গেলাসে ছোঁয়ানো আমার এই ঠোঁট যেন চুম্বন করছে। কত কাল আমি চুম্বন রহিত, কত কাল আমি অচুম্বিত। আমাদের সম্মুখে একটি রাত তার গাঢ় অন্ধকার নিয়ে পায়ে পায়ে নিঃশব্দে এগিয়ে আসছে। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি কোনো মানুষ কিংবা প্রাণী নয়, রাতের পায়ের শব্দ। রাতের পায়ের শব্দ শুনতে হলে সিলেটে আসতে হবে চা বাগানে। একদিন হঠাৎ এমনি এক ভ্রমণে খুঁজে পাই বান্টিকে। তারপর থেকে মাঝে মধ্যেই আমি তার কাছে আসি। আমি বিয়ে করেছিলাম, 1 বছরের মাথায় কাকুলি আমাকে ছেড়ে চলে যায়। ও না না, সে জগৎ ছেড়ে চলে যায় না, সে আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যায়। আর আমি আবিষ্কার করি বান্টি এখনো বিয়েই করেনি। সন্ধ্যে থেকে বান্টি কবিতা আবৃত্তি করছিল। অসাধারণ তার স্মৃতি। ইংরেজি কবিতা, অন্য ভাষা থেকে ইংরেজিতে অনুদিত কবিতা, এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত ইংরেজি অনুবাদে বান্টির কণ্ঠে, কারণ সে বাংলা কখনো পড়েনি। ইহা হয় আমার জীবনের এক ট্র্যাজেডি যে আমি বাঙালি, কিন্তু আমার পিতা আমাকে বাংলা শিখাইল না। ইংরেজি পড়েছে ইংরেজের কাছে নয়, তাই নির্ভুল ইংরেজি বলতে পারলেও তার উচ্চারণ ইংরেজের মতো নয়। কলকাতা থেকে 47 সালে যখন এসেছিল, ঢাকায় আমরা তাকে পাই ক্লাস 9-এ। সেন্ট গ্রেগরি স্কুলে সে বিশেষ ব্যবস্থায় ইংরেজিতেই সব বিষয়ে পড়তে এবং পরীক্ষা দিত। আজ সন্ধ্যা থেকে বান্টি আবৃত্তি করেছে প্রেমের কবিতা, দেহস্পর্শের কবিতা, চুম্বনের কবিতা। আমি এখন অনেকগুলো দরজা দেখতে পাচ্ছি এই অন্ধকারের ভেতরে, এবং যে কোনো দরজায় খুলছি আমি স্তম্ভিত এবং ঈষৎ ভীত হয়ে দেখতে পাচ্ছি চুম্বনরত এক একটি যুগলকে। হ্রদের ভাস্কর্যের মতো তারা একে অপরকে দৃশ্যত লঘু কিন্তু রক্তের ভেতরে কঠিন করতলে ছুঁয়ে আছে। আমি এগিয়ে যাই, আরেকটি দরজা খুলি, আরেকটি যুগলকে দেখতে পাই। হ্রদটা, চুম্বন, ফরাসি পতাকা, লাল নীল সাদা, নীল সাদা লাল, লাল নৌকোর নিখুঁত প্রতিবিম্ব। বান্টি আমার গেলাস ভরতে ভরতে বলে, তুমি জানো মোকাম্মেল, আমি তোমাকে সত্য বলিতেছি, ইহা তুমি সত্য বলিয়া জানিও, আমার জননী আমাকে কখনো চুম্বন করেন নাই। কি বলিতেছ? সাধারণত আমি বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা বান্টির সঙ্গে ব্যবহার করি না, সেই স্কুল জীবন থেকেই করিনি। বান্টি কিন্তু কখনো ইংরেজি, কখনো বাংলায় কথা বলে, কখনো বা দুটোই এক বাক্যে, এক নিঃশ্বাসে মিশিয়ে। আমি এতটাই অবাক হয়ে বান্টির কথা শুনে যে ইংরেজিতে বিস্ময় আমার মুখ থেকে এক আশ্চর্য স্বাভাবিকতা নিয়ে নির্গত হয়। ইহা সত্য? আমার সন্দেহ হয় বান্টির নেশা ধরেছে। এত তাড়াতাড়ি? অসম্ভব বলেই মনে হয়। মাছের মতো পান করতে পারে সে। সেই বান্টি এত সহজে মাতাল হয়ে যাবে? এ কেমন করে বিশ্বাস করবো যে মা চুমো খায়নি তার ছেলেকে? বান্টি আমার দিকে তাকিয়ে মৃদু হাসতে থাকে। হ্যাঁ, সত্যি, আমার মা কখনো চুমো খায়নি আমাকে। বেয়ারা কিছু আলু ভাজা এনে নিঃশব্দে আমাদের সম্মুখে রেখে যায়। বান্টি গেলাস হাতে উঠে দাঁড়ায়, বারান্দার শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে যায়। কি দেখে, চুমুক দেয় গেলাসে, দেখতেই থাকে, তারপর ফিরে আসে। এসে আর সে সোফায় বসে না, আমার সম্মুখে 2 পা ছড়িয়ে সে দাঁড়িয়ে থাকে। দূরে ঝোলানো পেট্রোম্যাক্সের আলো, সে আলোয় তার একটা বিশাল ছায়া ওদিকের সাদা চুনকাম করা দেয়ালে গিয়ে পড়ে। আমি কামরার পর কামরায় দেখতে পাই চুম্বনরত যুগলদের। লাল ঠোঁট, কালো ঠোঁট,
পুরু ঠোঁট। ঘড়ির কাঁটার ভেতরে ছোট বড় হাত দুটি যেন পুরুষ ও রমণীর হাত। ক্রমাগত তারা একে অপরকে সন্ধান করে চলেছে। মাঝে মাঝেই তারা এক হতে পারছে, কিন্তু মাত্র 1 মিনিটের জন্য। আবার তারা সরে যাচ্ছে, দূরে যাচ্ছে একে অপরের কাছ থেকে। বিরহের তুলনায় মিলন কি এমনই সংক্ষিপ্ত? আমার মা আমাকে কখনো চুমু খায়নি। গেলাস টেবিলের উপর নামিয়ে রেখে বান্টি এক টুকরা আলু ভাজা মুখে দেয়। বলে, আজ বাগানে চুরি হবেই জানি। অমাবস্যার অন্ধকারে চা পাতা চুরি করবে ওরা, কুলিরা। আমি কিছু বলবো না। আমি জানি কত গরিব ওরা। বান্টি এতক্ষণ কথা বলছিল বাংলার ঢালু জমিনের দিকে মুখ করে। চা বাগানের দিকে তাকিয়ে এবার আমার দিকে ফিরে বলল, হ্যাঁ, আমি জানি তুমি বিশ্বাস করছো না আমার মা আমাকে কখনো চুমু খায়নি। না, বান্টির পা টলছে না, আমি লক্ষ্য করি। সে মাতাল নয়। বলি, কেউ বিশ্বাস করবে মা ছেলেকে চুমু খায়নি? আর তুমি জানবেই বা কী করে যে খায়নি? সদ্যজাত শিশুর কি স্মৃতি থাকে? হয়তো বড় হয়ে তুমি আর দেখোনি যে মা তোমাকে চুমু খাচ্ছেন। খস করে একটা শব্দ হয়, সঙ্গে সঙ্গে বান্টি চাপা সরে বলে, নড়িও না। আমি শীতল হয়ে যাই। বিস্ফোরিত চোখে লক্ষ্য করি বান্টির শর্টসের পকেট থেকে রিভলভার বের করে আমার দিকে তাক করছে। দুবার ফায়ার করে সে। লম্বা সোফায় যে প্রান্তে আমি বসেছিলাম তার অপর দিকে খবরের কাগজের উপর একটি সাপ গুলতে ছিন্ন ভিন্ন হয়ে চাবুকের মতো আশ্রাচ্ছে। আমি অবিশ্বাস নিয়ে উপরের দিকে তাকাই। বান্টি বলে, ছাদের ওই চালের ভেতরে সাপের বাসা আছে। চেষ্টা করেও কিছু হয়নি। ভাগ্যিস তোমার গায়ের উপর পড়েনি। বান্টি বেয়ারাকে ডেকে জায়গাটা পরিষ্কার করবার জন্য বলে এবং আমার দিকে ফিরে বলে, তুমি নির্বোধ নও। কেন বুঝতে পারছো না যে পুত্রকে জননী যে চুম্বন করে নাই তাহা মোটেই রহস্যময় কিছু নহে? কি যে বলো তুমি! মায়ের চুম্বন আমি পাইনি, কারণ মা আমাকে জন্ম দেবার 2 মিনিটের মধ্যে মারা যান। আমি হতভম্ব হয়ে বসে থাকি। আজ বিফ রোস্ট হয়েছে। টেবিলে মোম জেলে দিয়েছে বেয়ারা। কোমল আলো। ডিশগুলো অপার্থিব বলে মনে হচ্ছে। বান্টি বলে, আমি খেতে পছন্দ করি। খুব বেশি খাবো না, যতটুকু খাবো সুন্দর করে খাবো। খাও। বান্টির যে মা নেই, তার সঙ্গে স্কুলে একসঙ্গে পড়েও এই তথ্যটি কি করে আমাদের অজানা থেকে গেছে আমি জানি না। আমার ঈষৎ লজ্জা হয়। আমি খাবার নিয়ে নাড়াচাড়া করি। বুঝে পাই না বান্টির সঙ্গে কিভাবে আবার কথা শুরু করব। খাও, চমৎকার রান্না হয়েছে। আমি এক টুকরো মাংস মুখে নিয়ে বলি, এই জঙ্গলের ভেতরে এরকম রোস্ট ভাবাই যায় না। বাজে বকো না। এ রোস্ট হলো, মনে হয় বাঘের মাংস সেদ্ধ করে রেখেছে। উপায় নেই, এই তোমায় খেতে হবে। বান্টি, একটা কথা। আমার মনে হয় কথাটা জিজ্ঞেস করলে তুমি কিছু মনে করবে না। এতদিন বিয়ে করনি কেন? হা হা করে হেসে ওঠে বান্টি। এই কথা জিজ্ঞেস করতে তোমার এত উতস্তত? বিয়ে করিনি, মেয়ে পাইনি তাই। মেয়ে পাওনি? তুমি? আমাকে বিশ্বাস করতে হবে। কি এক অজ্ঞাত কারণে বান্টি হঠাৎ গম্ভীর হয়ে যায়। আমি কি তার আহত কোনো নারী ছুঁয়ে ফেলেছি অকস্মাৎ? বরং তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে নারী আমার জীবনে আসিয়াছিল কিনা। তুমি প্রশ্ন করিতে পারিতে আমার শয্যা কি রমণীমুক্ত। তুমি জানিতে চাহিতে পারিতে আমার যৌন জীবন কিরূপ। আমি চুপ করে থাকি। আমি জানি সন্ধ্যায় সুরা বান্টির ওপর চমৎকার কাজ করেছে। সে মাতাল নয়, কিন্তু তার কথার দরজা এবার খুলে যাবে। সে কথা বলে, তোমাদের অনেকের ধারণা আমরা চা বাগানে কাজ করি, আমরা কুলি মেয়েদের সঙ্গে শুই, নয়? তোমাদের ধারণা কুলি মেয়েদের সহজে পাওয়া যায়, নয়? তুমি কি মনে করো যে আমি একটি পুরুষ, আমি কুলি রমণীকে ব্যবহার করি নাই? আমার শয্যায় তাহারা আসে নাই? না মৃদু মৃদু হাস্য করিও না। উত্তর দাও। আমাকে দেখিয়ে আমার সহিত এই কয়েকদিন অতিবাহিত করিয়া কি ধারণা হইয়াছে? আমরা বারান্দায় ফিরে আসি। রোজ রাতে খাবার শেষে বারান্দায় বসে আমরা চা খাই। বান্টি রাত 10টায় ভেতরেই শুতে চলে যায়। ভোর 5:30টায় উঠে তাকে কাজে যেতে হয়। বাগানের চা বাজারের চায়ের চেয়ে গাঢ় এবং ঈষৎ কষায় পিচ্ছল। চুপ করে আছো যে? বান্টি আমাকে খোঁচা দেয়। আমি বান্টির দিকে ফিরে তাকাই। না, খোঁচা নয়। বান্টিকে আমি ছোটবেলা থেকে চিনি। অত্যন্ত কোমল হৃদয় মানুষ। এতটাই যে আমি আর দ্বিতীয় কাউকে এমন দেখেছি বলে বলতে পারবো না। আমি বলি, চুপ করে আছি কেন? তুমি কি কথার উত্তর দিলে? আমি কেবল জিজ্ঞেস করেছিলাম, বিয়ে করনি কেন? মেয়ে পাইনি। মেয়ে পাওনি? আমি আবার বিস্ময় প্রকাশ করি। বান্টি বলে, মেয়ে পাইনি কথাটা ব্যাখ্যা করা দরকার। তোমার কি স্মরণ রহিয়াছে আমার পিতা পুলিশের বড় কর্মকর্তা ছিলেন?
হ্যাঁ, আমার মনে আছে। উনি তো রিটায়ার করেছেন বোধহয় এতদিনে। বান্টি একটু চুপ করে থেকে বলে, তিনি দেহত্যাগ করিয়াছেন, তাহার স্রষ্টার নিকটে ফিরিয়া গিয়াছেন। বান্টি একটু হেসে ইংরেজিতেই বলে চলে, আশা করি সৃষ্টিকর্তা তাহাকে ক্ষমা করিবেন। এই ক্ষমা শব্দটি আমার চেতনা সুরা বিহ্বল অবস্থায় বারবার রণিত হতে থাকে। ক্ষমা? আমি চায়ের কাপ ঠেলে দিয়ে বলি, ক্ষমার কথা বলিতেছ এমনভাবে যেন তিনি ক্ষমা পাইবার উপযুক্ত নহেন। বান্টি বলে পরিষ্কার বাংলায়, তুমি ভুলে যাচ্ছ আমার বাবা ছিলেন পুলিশের লোক। তুমি ভুলে গেছো 1962-র কথা। সেই 1962-তে আইয়ুব খানের বিরুদ্ধে ঢাকায় প্রথম আন্দোলন হয়েছিল। মানুষ রাস্তায় নেমে পড়েছিল। নবাবপুর দিয়ে বিরাট মিছিল আসছিল। তুমি কি সব ভুলে গেছো? সত্যি কথা বলতে কি, আমার কিছুই মনে পড়ে না। আইয়ুব খান মনে পড়ে, বাঙালিদের মিছিল মিটিংয়ের কথা মনে পড়ে, কিন্তু বিশেষ কোনো বছর কি বিশেষ কোনো মিছিলের কথা মনে পড়ে না। বান্টি বলে চলে, সোফা থেকে উঠে দাঁড়িয়ে বারান্দায় অশান্ত পায়চারি করতে করতে। সেই মিছিল বাধা পায় মুকুল সিনেমার কাছে। পুলিশ বাধা দেয়। আমার বাবার হুকুমে সেই মিছিলের উপর গুলি চলে। সরকারি হিসেবে বলে 2 জন মারা গেছে। আমি সেই দিনই বাবাকে বলতে শুনেছি, ড্রয়িং রুমে তিনি সরকারি কর্মকর্তাদের বলিতেছে যে সত্য এই হয় যে মোট 18 ব্যক্তি আমাদের গুলিতে নিহত হইয়াছে। এই তথ্য যেন প্রকাশ না পায়। আমাদের সর্বোচ্চ চেষ্টা করিতে হইবে সত্য যেন চাপা থাকে। হ্যাঁ, লাশগুলিকে কি আমরা লুকাইতে পারিয়াছি? বান্টি আমার সম্মুখে এসে বলেই চলে, পাশের ঘর থেকে আমি সবই স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি যেন আমার বাবা নয়, অন্য কারো কথা শুনছি। তার অতিথিরা, সরকারের সেই অফিসারেরা আমার বাবাকে বলে, সমস্ত লাশ গোপন করা হয়ে গেছে। তুমি বিশ্বাস করিতে পারো? যেন শিশুরা আলাপ করিতেছে তাহাদের খেলার বিষয়ে। যেন যাহা লইয়া আলাপ হইতেছে তাহা মানুষের পবিত্র দেহ নহে, শিশুর খেলায় ব্যবহৃত কতিপয় বল কিংবা ব্যাট লুকাইয়া রাখা হইয়াছে। আমি ঠিক বুঝে পাই না, বান্টির বিয়ের জন্য মেয়ে খুঁজে না পাওয়ার সঙ্গে এই ঘটনার যোগ কোথায়? বান্টি কি নেশার ঘরে বক্তব্যের পারস্পর্য হারিয়ে ফেলছে? তুমি কি জানো কেন আমি চা বাগানে চাকরি নিয়েছি? জানো? জানো না? তবে জানো, এই আমার আত্মহত্যা। বাবার মুখে সেদিন রাতে ওই কথা শোনার পর আমার জন্মের ওপর ঘৃণা হয়। আহ, আমার মা, মায়ের চুম্বন হইতে আমি বঞ্চিত। হইবই বা না কেন? আমার মতো হতভাগ্য, যাহার পিতা স্বদেশবাসীকে খুন করিল এবং লাশ গোপন করিল, যাহার পিতা এমনই এক ব্যক্তি যে পুত্রকে তাহার মাটির ভাষা না শিখাইয়া বিদেশের একটি ভাষা শিখাইল। হায়, এই হতভাগ্যের মতো আর কে আছে? এইরূপ আমার চিন্তা হইতে লাগিল। আমার পড়াশোনা খারাপ হইতে লাগিল। তুমি তো স্মরণ করিতে পারিবে, শিক্ষকেরা আশা করিতেন আমি 1ম শ্রেণী পাইব, কিন্তু পরীক্ষার ফল যখন বাহির হইল, আমি 2য় শ্রেণীর শেষ দিকে। নয়? মনে পড়ে আমি সেই রাত হইতেই ভাবিতে থাকি, মানুষের সভ্য সমাজ যদি এই হয় যে মানুষের ন্যায্য অধিকার চাইবার অধিকারটুকু নেই এবং চাইতে গেছে তার উপর গুলি চালানো হয় এবং সেই গুলিতে মানুষ মারা গেলে তার লাশ গোপন করা হয়। হ্যাঁ, সেই মরা মানুষটির কি স্ত্রী পুত্র ছিল না? আমি তো আত্মহত্যা করিতে পারি না। এ জীবন আমি চাইনি। এ জীবন শেষ করবার অধিকারও আমার নেই। আমি স্থির করি আমি সভ্য সমাজ থেকে বেরিয়ে যাব। আমি চা বাগানে কাজ নেই। এই জঙ্গল, এই অসভ্য কুলি, এরাই আমার নিকট বর্তমানে বাস্তবের অধিক বাস্তব, এবং তোমরা যে সমাজ ও শহরে বাস করো, উহা আমার নিকট নিষিদ্ধ দুর্বোধ্য এলাকা ভিন্ন আর কিছু নহে। বান্টি, এসো না, আমরা আর একটু পান করি। সুরা? না, রাতে খাবার পর আমি আর পান করি না। তুমি মনে করছো আমার খুব কষ্ট হচ্ছে এসব বলতে? সুরা পান করলে সেরে যাবে মনে ভাবছো তো? না বন্ধু, ইহা হয় আমার হৃদয়ের এক চিরস্থায়ী পরিস্থিতি। তুমি বলছিলে বিয়ে করিনি কেন? আমি কাকে বিয়ে করব? আমার মতো বিকট বিদীর্ণ এক ব্যক্তিকে কে গ্রহণ করবে? যে জীবনের ভেতর আমি পতিত, সেই জীবনে আমি কাকে টেনে আনব? কি অধিকার আমার আছে আমারই সঙ্গে আমার দুর্ভাগ্য তাকে আমি ভোগ করে নিতে বলবো? তাও 1 দিন 2 দিনের জন্য নয়, সারা জীবনের জন্য। আমি এখন শুতে যাচ্ছি। শুভরাত্রি। তোমার নিদ্রা উত্তম হোক। বান্টি দ্রুত তার ঘরে চলে যায়। দুদিকে 2টি শোবার ঘর, মাঝখানে করিডোর সোজা চলে গেছে পেছনের বারান্দায়। ডান দিকের ঘরে বান্টি শোয়, বাঁ দিকের ঘর অতিথিদের জন্য। অতিথিদের এই ঘরে বইয়ের একটা শেলফ আছে। বহুদিন আগের কিছু ইংরেজি উপন্যাস, ভ্রমণ কাহিনী আর শিকারের গল্প, সেই ব্রিটিশ আমল থেকে এ ঘরে অতিথিদের জন্য রয়ে গেছে। আমি একটা বই তুলে নিই।
আজ রাতে আমার ঘুম আসবে না। যে বই আমার হাতে উঠে আসে আফ্রিকার এক নারী প্রধান সমাজের কাহিনী। আজ রাতে নারীর অভাব আমি বড় বোধ করি। কাকলি আমার বউ না, সে আমাকে ছেড়ে চলে গেলে সে অন্য কারো, তাকে আর আমার বউ বলার অধিকার নেই। জাহান্নামে যাও। কাকলি ছিল অতীব দক্ষ ও নিপুণ এক মহিলা। হ্যাঁ, শয্যায় তাহার প্রতিভা ছিল যে কোনো প্রধান কবির তুল্য। কাকলি, কেন তুমি আমাকে ছেড়ে গেলে? কাকলি, তুমি যে আমাকে প্রথম চুমু দিয়েছিলে, সেটা কি ছিল তোমার প্রথম চুম্বন? আমাদের দুজনের প্রথম চুম্বন তো বটেই, কিন্তু তোমার কি প্রথম? কিন্তু আমার সে চুমো প্রথম চুমো ছিল না। বান্টি আজ সন্ধ্যাবেলায় বলছিল তার মা তাকে চুমো দেয়নি কারণ বান্টিকে জন্ম দেবার পরপরই তার মৃত্যু হয়। আমরা আজ বিকেলে একটা মজার তর্ক করছিলাম, মানুষ কেন এতখানি জোর দেয় প্রথমের ওপর। নারীর বেলায় পুরুষ কেন চায় তার চুম্বনই হবে প্রথম চুম্বন, তার শয়নই হবে নারীটির জন্য প্রথম শয়ন? কি আছে এই প্রথমের গভীরে? আমার পাশের বাড়িতে বদলি হয়ে এসেছিল নতুন এক পশু ডাক্তার। তার মেয়ের নাম ছিল সন্ধ্যা। এত চঞ্চল মেয়ে আমি খুব কম দেখেছি। সারাক্ষণ এই ঘরে, এই বাইরে, এই গাছে উঠছে, এই সাঁতার কাটছে। ক্লাস 9-এ পড়তো। বুক দুটো বড় হয়ে উঠছিল তার। তাকাতে আমার লজ্জা করতো, কিন্তু চোখ বারে বারে চলে যেত। আমি পড়তাম 8-এ। সন্ধ্যাকে তার মা ফ্রক পরিয়ে রাখতেন। আমার বাবাকে শুনেছি এক রাতে অন্ধকারে আমার মাকে আদর করতে করতে বলেছেন, সন্ধ্যারে দেখো না, তার বাপ মায়ে অখন্তরই নাবালিকে কইরা রাখতে চায়, আরে পানি পড়লে অখনই তার পেট হইব। সেই কথাগুলো আমার শোনার কথা না, উচিত না, কিন্তু আমরা সবাই, বাবা মা ভাই বোন, এক ঘরে টানা বিছানায় শুতাম। না শুনে উপায় কি? তারপর থেকে আমার ভীষণ লজ্জা করতো সন্ধ্যার দিকে তাকাতে। আমার 1 ক্লাস উপরে পড়তো বলে বড় উটি দেখাতো না সে আমার উপর। ছুটির এক শুনশান দুপুরবেলা, আমের সময়, বাতাসে কাঁচা মিঠে আমের ঘ্রাণ, হু হু করা বাতাস, শো শো করে ধুলোর ঘূর্ণি। হঠাৎ বাইরের ঘরে আমি বিছানায় উপুর হয়ে অঙ্ক করছি। হঠাৎ দেখি আমার সম্মুখে একজোড়া পা, মেয়েদের পা, হাঁটু পর্যন্ত খোলা, দুলছে। চোখ তুলে দেখি সন্ধ্যা কাঁচা একটা আমে দাঁত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, ঘন কি একটা চোখে যে আমি বুঝে উঠতে পারি না। আমার হঠাৎ প্রস্রাব পায়। খপ করে আমার হাত ধরে ফেলে সে, এই কোথায় পালাচ্ছিস? সন্ধ্যা যে কখন এসে আমার ঘরে ঢুকেছে, ঢুকে টেবিলে পা ঝুলিয়ে বসে আছে, আমি টেরও পাইনি। অঙ্ক করায় আমি এতই ডুবেছিলাম। আমার খাতাটা কেড়ে নেয় সন্ধ্যা। বস এখানে। অঙ্ক করছিলি? অঙ্ক? খাতা খানিক দেখে ঠোঁট উল্টে বলে, ভুল করেছিস, গোল্লা পাবি। আমি চমকে খাতাটা নিই, দ্রুত তাকিয়ে দেখি, ইস, তাই তো, অঙ্কটা ভুল হয়ে গেছে। আমার লজ্জা হয়। একে সন্ধ্যার ওই বুক, তার উপরে ভুল অঙ্ক, আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। একটু পরে আমি আবার উঠে দাঁড়াই। আমার ভীষণ প্রস্রাব পেয়েছে। ধমক দেয় সন্ধ্যা, অঙ্ক ভুল করে পালানো হচ্ছে। সন্ধ্যাকে আমি কি করে বলি যে আমার ফেটে যাচ্ছে? যদি বাইরে না যাই তো এক্ষুনি প্যান্টে হয়ে যাবে। সন্ধ্যা টেবিলের ওই উচ্চতা থেকে আমার কাঁধে পা রেখে বিছানার ওপর চাপ দিয়ে বসিয়ে দিতে দিতে বলে, আগে অঙ্ক ঠিক কর, তারপর ছুটি। আমার বাইরে যেতে হবে। আমি মরিয়া হয়ে বলি, আগে অঙ্ক। বলেই কচাত করে কাঁচা আমের গা থেকে এতখানি মাংস খুবলে নেয় সন্ধ্যা। আমার শরীরের ভেতর আশ্চর্য একটা ঝিনঝিন রব বয়ে যায়। আমি পুতুলের মতো দাঁড়িয়ে থাকি। সন্ধ্যার কি দয়া হয়, সে হঠাৎ তার রণরঙ্গিনী মূর্তি ছেড়ে মায়াবতী হয়ে ওঠে। বলে, অঙ্কটা যদি ঠিক করতে পারিস আমি তোকে একটা চুমু দেব। আমার কান ঝাঁ ঝাঁ করে ওঠে। এতদিন পরে এখনো স্পষ্ট মনে পড়ে এর পরের ছবি। আমি প্রস্রাব ভুলে গিয়েছি। আমি বিছানার ওপর উপুর হয়ে অঙ্ক করে চলেছি। অঙ্ক কিছুতেই মিলছে না। বারবার রবার দিয়ে অঙ্কের ভুল ধাপগুলো মুছে ফেলছি, আবার পেন্সিল চিবোতে চিবোতে অঙ্কের সূত্রটা ভাবছি। সন্ধ্যা টেবিলে বসে পা দোলাচ্ছে তো দোলাচ্ছে, আম খাচ্ছে কচকচ করে। আমার অঙ্কটা হঠাৎ মিলে যায়। সন্ধ্যা আমার দিকে স্থির তাকিয়ে থাকে। তার পা দোলানি থেমে গেছে, হাতের আম হাতে রয়ে গেছে। আমাকে দেখছে, আমাকে সে দেখছে। আমি কেবল তার বুক ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। চোখ বারবার চলে যাচ্ছে। আমার নিশ্চল ও স্তব্ধ আমরা দুজনে। হঠাৎ সন্ধ্যা লাফ দিয়ে টেবিল থেকে নেমে আমার উপর ছৌ মারবার ভঙ্গিতে শরীরটা পেছনে রেখে মুখ বাড়িয়ে দেয় এবং আমার ঠোঁটে কুট করে কামড় বসিয়ে দেয়। তারপর জড়িয়ে ধরে সে আমাকে, আদর করে ঠোঁটে নিজের ঠোঁট শুকনো ঘষে দিতে দিতে বলে, একটা করে অঙ্ক রাইট করে দেখাবি?
একটা করে চুমু পাবি। আমি টের পাই আমার প্যান্টের সমুখটা ভিজে যাচ্ছে। যদিও ছাড়তে ইচ্ছে করছিল না সন্ধ্যাকে, শুধু ওই ভেজা পাছে টের পেয়ে যায় আমি তাকে ছেড়ে দৌড়ে বেরিয়ে যাই। সেই আমার জীবনের প্রথম চুমু। মায়ের নয়, খালার নয়, বড় বোনের নয়, এমন কারো যে আমার কেউ নয়। কেউ নয়, আবার সব কিছু। সেবার গরমের ছুটিতে, আমের সেই মৌসুমে, বাতাসের সেই ঘূর্ণিচড়াও দুপুরে আমি 128খানা অঙ্ক রাইট করেছিলাম। আর কাউকে চুমু খেয়ে মজা নেই, তোকে যত মজা। কি যে ঈর্ষায় আমি জ্বলে উঠেছিলাম। সন্ধ্যা তবে আরও অনেককে চুমু দেয়। কাকলি যখন আমাকে প্রথম চুমু দেয়, না, সন্ধ্যার মতো সে আমাকে চুমু দেয় না, আমি তার কাছ থেকে আদায় করে নিই। এক রাতের বেলায় কাকলিদেরই বাড়িতে বারান্দায়, খুব দ্রুত, কিন্তু এতটা দ্রুত নয় যে চুমোর স্বাদ পেতে না পেতেই দুজনে বিযুক্ত। আমি তাকে জিজ্ঞেস করি, বোধ হয় অবচেতন মনে সন্ধ্যা এসে হানা দিয়ে থাকবে, আর কেউ তোমাকে চুমু খেয়েছে এর আগে? যা বলে কাকলি আমার বুকে ঢলে পড়েছিল। সে ঢলে পড়েছিল যে সে নিজের বাড়িতে, এবং যে কোনো মুহূর্তে যে কেউ এসে পড়তে পারে সব ভুলে গিয়ে। আমি তাকে জড়িয়ে ধরে কানের লতি কামড়ে বলি, কেউ না? এত সুন্দর মেয়েটাকে আর কেউ চুমু দেয়নি? কাকলি যখন আমাকে তালাক দিয়ে চলে যায়, হ্যাঁ, কাকলি আমাকে তালাক দেয় কারণ আমি নাকি তার উপযুক্ত নই, আমাকে বিয়ে করে সে ভুল করেছিল, আরও অনেক কথা। তখন সে আমাকে বলেছিল, আমার মনে পড়ছে তুমি আমার প্রথম কিনা বারবার জিজ্ঞেস করছিলে। না, তুমি প্রথম নও। তুমি যে কত নম্বর তাও আমার মনে নেই, হিসেবে নেই। আমি বিয়ের রাতে অভিনয় করেছিলাম, তুমি আমার প্রথম পুরুষ। আমি ব্যথা পাবার অভিনয় করেছিলাম। তোমার আগে আমি 3-4 জনের সঙ্গে শুয়েছি। আমার এখনও বিশ্বাস এসবই কাকলি আমাকে বানিয়ে বলে। সে বানিয়ে এসব বলে আমাকে আঘাত করবার জন্য, আর বলে এই জন্য যে আমি যদি ক্ষেপে উঠি তাহলে তার চলে যাওয়াটা তার পক্ষে সহজভাবে নেওয়া সম্ভব হয়। সে তখন নিজেকে বলতে পারে, আমি একটা খারাপ লোকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছি, এতে আমার দোষ কোথায়? আসলে কাকলি আমাকে ছেড়ে যায় কারণ সে ভালোবাসত ভালো খাবার, বেড়ানো, মোটরগাড়ি, অলংকার এবং অর্থ। আমার এসব দেবার মতো সঙ্গতি নেই। আমার বন্ধুটির ছিল, তার নাম বলবো না, তার নাম আমাকে দংশন করে, আমাকে ছোট করে, আমাকে খুন করে। এখনও আমার সেই বন্ধুটির সঙ্গে কাকলি একদিন চলে যায়। কিন্তু এই প্রথম প্রথম এত জরুরি কেন? কাকলিকে দেয়া আমার চুমুটি তো প্রথম চুমু ছিল না। সন্ধ্যার জন্য 128খানা অঙ্ক, যে কটা অঙ্ক বইয়ে ছিল সব আমি রাইট করেছিলাম। এমনকি শেষ দিকে সন্ধ্যা আমাকে প্যান্টের উপর দিয়ে নিচেও স্পর্শ করত। আমি ভিজে যেতাম। প্রথম দিনের সেই প্রস্রাবে ভিজে যাওয়া নয়। আমি কি সেদিক থেকেও কাকলির জীবনের প্রথম পুরুষ নই? তাহলে কাকলির ওপর আমার কেন এই দাবি যে আমিই প্রথম, এবং কেন আমি বিশ্বাস করতে চাই না যে কাকলি যাবার সময় সত্যি কথা বলে গেছে? আজ রাতে, অমাবস্যার এই রাতে, চা বাগানের গরিব কুলিরা যখন চায়ের পাতা চুরি করবে, বান্টি তার বিরাট কোলবালিশ আঁকড়ে, সেদিন তার কোলবালিশের বপু দেখে আমি হেসে খুন। বুড়ো খোকা নাকি যে বড় কোলবালিশ চাই? ঘুমিয়ে আছে, তার নাক ডাকার প্রচণ্ড শব্দ এ ঘর থেকেই পাওয়া যায়। কাকলির জন্য মন কেমন করে ওঠে। আমরা সভ্যতা তখনও ছাড়তে পারি না যখন অমাবস্যা এবং এক একটি ঘরে আমরা। মন কেমন করে, না শরীর কেমন করে? কাকলির জন্য, না যে কোনো নারীর জন্য? আমি জানি আমি নিজের কাছেই নিজেকে গোপন করতে চাইছি। আমি জানি যে কোনো একটি নারী, যে কোনো একটি বিপরীত লিঙ্গধারী দেহের জন্য আমার শরীর এখন কেবলই মোচড়াচ্ছে এবং আমাকে ঘুম থেকে ছুঁড়ে মারছে। তবু আমি কাকলির আবরণের সব ঠেকে রাখতে চাইছি। এমনকি কাকলির জন্য আমার চোখের পানি পড়ছে। আমি কাঁদছি। কাকলির ঠোঁট কি অপরূপ লাল ছিল, সন্ধ্যার আকাশের মতো লাল। আবার সন্ধ্যার নাম এসে গেল। আমি উঠে গিয়ে খাবার ঘরে যাই এবং গেলাসে সুরা ঢেলে নেই। বারান্দায় বসতে চাই, কিন্তু সন্ধ্যার সেই সাপের কথা মনে পড়ে যায়। আবার সন্ধ্যা আমার পেছন ছাড়বে না। আমি শোবার ঘরে রাখা আরাম চেয়ারে বসে গেলাসের সোনালি তরল আমার গলায় ঢেলে দেই। দূরে চৌকিদার ঢং ঢং করে ঘন্টা পিটিয়ে রাত 2টো জানায়। চারদিকে খসখস শব্দ, আবার এক স্তব্ধতা যার তুল্য শব্দহীনতা আমি খুব কম জেনেছি। নারীহীন জীবন বোধহয় এমনই শব্দহীন হয়। এতদিন পরে আমি আমার পরিস্থিতির একটি বাস্তব তুলনা খুঁজে পাই। কাকলি, আমি তোমার প্রথম নই। আমি প্রায় চিৎকার করে উঠি, যেন কাকলি ঘরের ভেতরেই আছে।
কাকলি, তুমি জানো বেশ্যাও তোমার চেয়ে আমাকে বেশি আনন্দ দেয়। হ্যাঁ, আমি বেশ্যাগমন করি। স্বামীর বন্ধুর সঙ্গে শয্যায় যাবার চেয়ে বেশ্যার বিছানা আমার কাছে জননীর বিছানার মতো নিশ্চিন্ত এক শয্যা। কাল রাতে তোমার ঘুম ভালো হয়নি? বান্টি জননীর মতো মমতা নিয়ে আমাকে জিজ্ঞেস করে। ভোর 5:30টায় ঘুমটির সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছিল, যেমন সে প্রতি ভোরে যায়। গুনতিতে দাঁড়ায়, কিন্তু বান্টি মনে করে যে সে বড় ম্যানেজার হলেও এটা তারই দায়িত্ব। একই কুলিদের সঙ্গে কর্তৃপক্ষের সম্পর্ক মানবিক এবং উত্তম থাকে। বান্টি রোজ গণতি থেকে ফিরে গরম পানিতে গোসল করে, আমাকে ডাক দেয় এবং বারান্দায় বসে চা খেতে খেতে আমার অপেক্ষা করে। তারপর আমরা একসঙ্গে নাস্তা করি। বান্টি এরপর 9:30 10টার আগে আর বেরোয় না। কাজে এই সময়টা আমরা আমাদের স্কুলের, কলেজের, বিশ্ববিদ্যালয়ের গল্প করি। বন্ধুদের কথা চলে আসে, কত মজার কথা, হাসির কথা, বোকামির কথা, প্রেমের কথা এবং কত হারিয়ে যাবার কথা, কখনো 2-1টি মৃত্যুর কথা। রোজ ভোরে বান্টি যখন গন্তিতে বেরিয়ে যায়, আমি বিছানায় শুয়ে টের পাই আজ সে এসে আমাকে না ডাকা পর্যন্ত টের পাইনি। তাড়াতাড়ি গোসল সেরে বারান্দায় এসে যখন বসি, আমি বুঝতে পারি আমাকে রাত জাগা দেখাচ্ছে। আমার চোখের ভেতর কড়কড় করছে। দেখলাম বোতল থেকে তরল বের করা। আবার টেনেছিলে বুঝি? আমি চায়ে চুমুক দিতে দিতে নীরবে শুধু সায় দিই। ইহা ভালো কথা নয়, তুমি আসিয়াছ ছুটি উপভোগ করিতে। রাত্রে নিদ্রা না হইলে আমি ভালো বোধ করিব না। আমি নিঃশব্দে একটু হাসি। বান্টির জন্য আমার খুব মায়া করে ওঠে মনটা। মায়ের চুম্বন সে পায়নি। দিনের আলোয় বান্টি আমার সম্মুখে। আমি সমস্ত কিছু নতুন প্রেক্ষিতে স্থাপিত বলে অনুভব করে উঠি। আমাকে বলিও তোমার আরামের জন্য কি প্রয়োজন। আমি চেষ্টা করিব যাহাতে তোমার এখানে অবস্থান সুখপ্রদ হয়। আমি নারী দেহের জন্য এখনই অসামান্য রোদ জড়ানো সকালবেলায় কোনো ক্ষুধা বোধ করি না। বস্তুতপক্ষে নারী আমার কাছে বৃক্ষ, বাড়ি, বাতাস ওসবের মতোই এই বিশ্বের চলবার জন্য অন্যতম উপকরণ বলে মনে হয়। কত হবে? 3টে, 3:30? বান্টি একবার আমাকে দেখে নেয়। চোখে চোখ পড়তেই সে চোখ ফিরিয়ে রোদ জ্বলা বাগানের ফুল গাছগুলোর দিকে তাকায়। আমি জানি সে কিছু একটা বলতে চায়, কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না বলবে কি না। আমি জানি এখন না বললেও সন্ধ্যাবেলা সুরার গেলার সাথে আমরা যখন এই বারান্দাতেই বসবো, সে বলবে। বান্টি বলে, কাল রাতে আমি বলেছিলাম না চুরি হবে? 2জন ধরা পড়েছে চা পাতা সহ। অফিস ঘরে তারা কয়েদ হয়ে আছে। কি হবে ওদের? বান্টি হেসে বলে, তুমি জানো কুলিরা যে বেতন পায় তা দিয়ে সপ্তাহের 3 দিনেরও খাবার হয় না। বাকি 4 দিন তারা চায়ের মোটা পাতা, যে পাতা জাল দিয়ে নুন দিয়ে খায়। খিদেটা মরে যায় সেই কষ গরম পানিতে। আবার খিদে পায়, আবার ওই খায়। পাতা চুরি করে বিক্রি করে কেউ কেউ, সেটা খিদের জ্বালায় নয়, মদ খাবার জন্য। দেখলে অবাক হয়ে যাবে, সপ্তাহের বেতন পাবার দিন কুলিদের বেতন ছিনিয়ে নেবার জন্য মেলা বসে যায় অফিস ঘরের সামনে, বাইরে সড়কের ওপর। নানা রকম শৌখিন জিনিস, চুড়ি, মালা, নাকের ফুল, শাড়ি, জামা, এইসব তো আছেই, আছে জুয়া খেলা, তারপর চোলাই। বেতনের অর্ধেক ওইতে দিয়ে মাঝরাতে যখন বাড়ি ফেরে তখন প্রায় ফতুর। তাহলে কি বলতে চাও? হিসেব করে যদি খরচ করে, মদ যদি না খায়, তাহলে যে বেতন কুলিরা পায় তা দিয়ে 7 দিন তারা ভালোভাবে চলতে পারবে? খুব ক্রুদ্ধ গলায় বান্টি বলে, না, নহে। আমরা যে শ্রম মূল্য দেই তাহা মোটেই যথেষ্ট নহে। আমরা কুলিদিগকে মানবেতর বলিয়া মনে করি। আমরা তাহাদিগকে যে বেতন দেই তাহার অধিক আমরা আমাদের জুতা পালিশ করিতে ব্যয় করিয়া থাকি। বান্টি বাথরুমে চলে যায়। আমার পক্ষে জানবার কথা নয়, বাথরুমে সে কাঁদে। সে যখন ফিরে আসে তখন তার চোখ লাল দেখায় এবং আমার মনে হয় সে কাঁদছিল। কেন? কুলিদের জন্য? আমি ঈষৎ বিস্ময় অনুভব করি। বান্টির চোখ লাল দেখালেও তার মুখে সরল হাসি খেলা করে। বান্টি বলে, জানো আমার প্রথম যে বাগানে চাকরি হয়, সহকারী ম্যানেজার আমি, সে এক অদ্ভুত অভিজ্ঞতা। কাল আমরা চুমু নিয়ে কথা বলছিলাম না? চুমু বলতে আমরা তো প্রথমেই বুঝি নারী পুরুষের চুমু। কামগন্ধি চুম্বন ভিন্ন অন্য প্রকার চুম্বন আমাদের চিন্তা আসতেই পারে না, নহে? অথচ কত প্রকার চুম্বন রহিয়াছে। মাতা শিশুকে চুম্বন করিতেছে, পিতা সন্তানকে চুম্বন করিতেছে। কোনো কোনো দেশে চুম্বন হয় স্বাগত করিবার একটি ভঙ্গি, যেমন আরব দিগের ভিতরে। সুরাপান করিবে? বান্টির কথায় চমকে উঠি। যে কদিন হলো এসেছি, বান্টিকে দিনের বেলা দূরে থাক, সকালবেলা সুরাপান করতে দেখিনি। বুঝতে দেরি হয় না তার ভেতরে কোথাও ভাঙচুর হচ্ছে। কার জন্য, কিসের জন্য এই ভাঙচুর? আমি কোনো কুলি রমণী সংক্রান্ত রসালো কাহিনীর জন্য প্রস্তুত হয়ে তার দিকে তাকাই এবং বলি, হ্যাঁ, আপত্তি নেই। বান্টি বেয়ারাকে সুরার জন্য আদেশ করে। লক্ষ্য করি বেয়ারাও অবাক হয়েছে এই সকালবেলায় সুরার আদেশ শুনে।
সে ইতস্তত করে ঠিক শুনেছে কিনা, কিন্তু তার তেমন সাহস নেই বলে কৌশল অবলম্বন করে জানতে চায় বাদাম দেবে কিনা। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে নিশ্চিত যে সাহেব সুরাই চেয়েছেন। বান্টি বেয়ারাকে আদর ভরা গলায় বলে, বুরবাক, হুইস্কি কে সাথ জো কুছ চলতা হে লাও না। সুরা আসে, কিন্তু অনেকক্ষণ স্পর্শ করে না বান্টি। বলে চলে, আমার সেই প্রথম বাগানের একটা আউট গার্ডেন ছিল, মানে দূরে ছোট একটা বাগান ছিল, নতুন গড়ে তোলা হচ্ছিল। সেখানে কুলিদের ভেতরে বিদ্রোহ দেখা দেয়। সে লম্বা ব্যাপারটা একটু বেশি দূর গড়িয়ে যায়। আমার আগে যে সহকারী ম্যানেজার গিয়েছিল কুলিদের সঙ্গে কথা বলতে, তার গায়ে হাত পড়ে। এখন তুমি তো জানো, ম্যানেজারের গায়ে হাত পড়ার অর্থ মালিক পক্ষ যেমন মরিয়া হয়ে ওঠে, কুলিরাও ভাবে মরেছি যখন তখন আর রাগঢাক করে লাভ কি। তারা আউট গার্ডেন থেকে মালিক পক্ষের সব লোককে তাড়িয়ে, বাংলা জ্বালিয়ে, পথ কেটে দিয়ে বিদ্রোহ ঘোষণা করে বসে। দুজন কুলি এদিক থেকে পাঠানো হয়েছিল, বেশ মাতবর, বেশ পুরনো কুলি। তারা দায়ের জখম নিয়ে ফিরে আসে। তখন পুলিশের সাহায্য নিতে হয়। সেই বিস্তারিত বিবরণে গিয়ে লাভ নেই। মোকাম্মেল, তুমি খামোখা বোর হবে। সংক্ষেপে ইহাই হইল যে আমি কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত হইলাম আউট গার্ডেনে। আমার তখন নবীন বয়স। আমি নিজেকে আলেকজান্ডার মনে করিতেছি সেই গার্ডেনে পা রাখিয়া। নতমুখে কুলি সকল আমাকে দেখিয়া সরিয়া যাইতেছে। আমি দিল্লীশ্বরের ন্যায় ঘোষণা করিলাম, তোমাদের সকল অপরাধ ক্ষমা করা হইল। তোমরা অতঃপর মন দিয়া কাজ করিতে থাকো। যদি কাহারও এ বাগান ভালো না লাগে, তবে সে চলিয়া যাইতে পারে। তাহার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হইবে না। মোকাম্মেল, তুমি হয়তো জানো না, চা বাগানে অলিখিত দাস ব্যবস্থা আজও আছে। কোনো কুলি পালিয়ে গেলে বা বাগান ছেড়ে চলে গেলে সেই আমেরিকায় তুলা ক্ষেতের নিগ্রোদের মতো তাদের ধরে আনা হয়। কোনো বাগান তাদের কাজ দেবে না। তারা শুধু পলাতক হয়ে এক বাগানের পর আরেক বাগান ঘুরে ফিরবে রাতের আধারে, দিনে বেরোতে পারবে না। তাই আমি যখন বললাম যার ইচ্ছে সে বাগান ছেড়ে চলে যেতে পারে, কেউ সে সুযোগ গ্রহণ করল না। সকলেই আমার বশ্যতা স্বীকার করল। আমাদের হেড ক্লার্ক বাবু আমার কানে কানে বললেন, সবাইকে মাফ করেছেন ভালো কথা, তবে নষ্টামির মূলে যে আছে তাকে বাগান থেকে বের করে না দিলে আবার গোলমাল হবে, আবার উৎপাত হবে। আমি তখন সেই ব্যক্তিটিকে বহিষ্কারের আদেশ দিই। আমি পাহাড়ের একটি ঢালে দাঁড়াইয়াছিলাম। আমি দেখিতে পাইলাম সেই ব্যক্তিটিকে। আমি বিস্মিত হইলাম, কারণ তাহার চেহারা বিদ্রোহের নেতৃত্ব দিবার মতো মোটেই ভয়ঙ্কর নহে, বরং তাহার শীর্ণ দেহ দেখিয়া হাসপাতালের রোগী সাব্যস্ত করাই যে কাহারও পক্ষে স্বাভাবিক। সে নীরবে পথের উপর আসিয়া দাঁড়াইল। তাহার বগলে ছোট্ট একটি পুটুলি। সে একবার দূরে সমবেত কুলিদের প্রতি দৃষ্টিপাত করিল, একবার আমাকে ও বাবুটিকে দেখিয়া লইল, তাহার পর অগ্রসর হইতে লাগিল। বাগান সে ছাড়িয়া যাইতেছে কিনা নিশ্চিত হইবার জন্য আমিও হেড ক্লার্ক বাবু পাহাড় বাহিয়া হাঁটিতে লাগিলাম। অচিরে বাগানের সীমানায় আসিয়া পড়িলাম। তখন দেখিলাম কুলিটি দাঁড়াইয়া পড়িল। একবার মনে হইল সে যাইতে চাহে না। মনে হইল সে আমার নিকটে ছুটিয়া আসিয়া ধুলায় গড়াগড়ি দিবে এবং ক্ষমা প্রার্থনা করিবে, এখানেই থাকিয়া যাইবার অনুমতি ভিক্ষা করিবে। আমি স্থির করিয়া রাখিলাম, সে যদি সত্য সত্যই ক্ষমা চাহে, ক্ষমা করিয়া দেব। কিন্তু না, সে এক অদ্ভুত কাণ্ড করিয়া বসিল। সে নত হইল। সে নত হইয়া মাটিতে মস্তক ঠেকাইল। মোকাম্মেল, সে মাটিকে চুম্বন করিল। তাহার পর দৃষ্টিসীমার বাহিরে সে চলিয়া গেল। সন্ধ্যা হইয়া আসিয়াছে। তাহাকে অনতিকাল পরে আর ভালো করিয়া দেখা গেল না। আমি তাঁবুতে ফিরিয়া আসিলাম। তোমার হয়তো স্মরণ হইবে, বিদ্রোহীরা বাংলো জ্বালাইয়া দিয়াছিল, তাই আমাকে তাঁবু আনিতে হইয়াছিল। তাঁবুতে যখন শয়ন করিতে যাই, গভীর রাত, আহার আগে মোরগ পোড়া দ্বারা ডিনার সারিয়া প্রায় ৮ বোতল হুইস্কি গলায় ঢালিয়াছি। বিছানায় শয়ন করিতেই মাটির ঘ্রাণ নাকে আসিয়া লাগিল। মাটি, সেই মাটি, যে মাটি কুলিটি চুম্বন করিয়াছিল। আমার একবার লোভ হইল, দেখি না মাটি চুম্বন করিতে কেমন লাগে। আমি বিছানার নিচে পাতা ক্যাম্বেজ সরাইয়া মাটি উন্মুক্ত করিলাম। নত হইলাম, ঠোঁট দিয়া মাটি স্পর্শ করিলাম। আমি কিছুই অনুভব করিতে পারিলাম না। অথচ কি বলিব তোমাকে, সেই কুলি যখন মাটি চুম্বন করিয়া উঠিয়া দাঁড়াইয়াছিল, তাহার চক্ষুদ্বয় দিয়া অবিরল ধারায় নির্গত হইতেছিল জল। আমি অবাক হয়ে লক্ষ্য করি, বান্টির চোখ দিয়ে এখন পানি পড়ছে। সম্ভবত সে নিজেও জানে না, পানি মোছার চেষ্টা করে না, সুরায় প্রথম চুমুক দেয়। সকালে সুরাপানের অভ্যাস নেই বলে এতক্ষণ সম্মুখে গেলাস পড়েই ছিল। এখন এক ছোট চুমুকের পর মুখ বিকৃত করে গেলাসটা সরিয়ে রেখে উঠে দাঁড়ায়। বলে, মাটি যদি জননী হয়, এই প্রথম আমি কাউকে চুমু দিই। মাটি যদি প্রেয়সী হয়, তো সেই আমার প্রথম চুম্বন। সত্য এই যে, কাব্য পড়িয়া থাক, আমি কাহাকেও চুম্বন করি নাই, আমাকেও কেহ চুম্বন করে নাই।
বিকেলে বান্টি আমাকে ফ্যাক্টরিতে নিয়ে যায়। দূর থেকে চমৎকার ঘ্রাণ আসছিল বাতাসে ভেসে, সবুজ ঘ্রাণ, পাতার পিষ্ট পত্রালের ঘ্রাণ। পুরোদমে মেশিনে কাজ চলছে। ফ্যাক্টরির বাইরে কুলি নারী ও পুরুষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে চা পাতা জমা দিচ্ছে টুকরি উজাড় করে। একটি মেয়েকে আমার চোখে পড়ে। বান্টি। বান্টি প্রশ্নবোধক চোখে আমার দিকে তাকায় এবং আমার চোখ অনুসরণ করে অচিরে বুঝতে পারে আমি কি দেখছি এবং কি বলতে চাইছি। আমি শুধু বলতে চেয়েছিলাম, মেয়েটি তো খুব সুন্দর দেখতে। বান্টি কি আশঙ্কা করে জানি না, সে আমাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং যেতে যেতে বলে, ইহাদের সাক্ষাতে ইহাদের বিষয়ে কোনো মন্তব্য করিও না। ততক্ষণ আমরা তাদের শ্রুতিসীমার বাইরে চলে গেছি। আমি বলি, মেয়েটি অপূর্ব। বান্টি কেমন অস্বস্তি বোধ করে। আমি জিজ্ঞেস করি, ওর নাম কি? এত দূরেও সাবধানতা অবলম্বন করে থাকে বান্টি। নামটা সে ইংরেজি বানান করে বলে TARA। তারা? বান্টির সঙ্গে সঙ্গে চাপা গলায় আমাকে শাসন করে ইংরেজিতে। বলিয়াছি না, ইহাদের সম্মুখে মুখ খুলিবে না। আমি অপ্রস্তুত বোধ করি। বান্টি ফ্যাক্টরির ভেতরে যেতে যেতে আমাকে বলে, তুমি বাংলায় ফিরিয়া যাও, আমি আসিতেছি। অবাক হই। কথা ছিল বান্টির সঙ্গে ফ্যাক্টরির কাজ দেখব, কিভাবে চায়ের সবুজ পাতা বিভিন্ন স্তর অতিক্রম করে আমাদের চেনা চা পাতায় পরিণত হয়। বান্টি এখন আমাকে একতরফা বিদায় দিয়ে দেয়। আমি ঠিক বুঝে উঠি না। আমার শুধু অস্পষ্টভাবে মনে হয় কোনো কিছু তাকে হঠাৎ বিচলিত করে ফেলেছে। আমি বাংলোয় ফিরে যাই। না, আমি ফিরে আসি কুলিদের দাঁড়িয়ে থাকা লাইনের কাছে। আমি সেই মেয়েটি যার নাম তারা, তাকে সন্ধান করি। বেশ কয়েকটি নারী, যুবতী, প্রৌঢ়া, কিশোরীও দু একজন। সকলেরই পরনে শত ময়লার শাড়ি, গায়ের রং কালো, মুখে হাতে পায়ে ধুলোর ঘন প্রলেপ। হঠাৎ একজন থেকে আরেকজনকে আলাদা করা যায় না। আমি প্রথমবার পুরো লাইন হেঁটে গিয়েও আমার সেই মেয়েটিকে খুঁজে পাই না। চলে গেছে। আমি ঈষৎ বঞ্চিত বোধ করি। আমি আবার হেঁটে আসি লাইন ধরে। তারা, ওই তো তারা, সেই মেয়েটি। আমি তার সম্মুখে এসে স্থির হই। ছিপছিপে শরীর, আটো করে জড়ানো শাড়ি, ভোরের প্রথম আকাশের মতো গায়ের রং, কালোর ভেতরে চাপা একটা ফর্সা আলো যেন কোথায়। ঠোঁট, তার ঠোঁট আমার চোখে পড়ে। আমি তৎক্ষণাৎ শরীরের ভেতর মেয়েটির জন্য বাসনা অনুভব করি। পাতলা ঠোঁট, জামের মতো রং, সে ঠোঁটে ধুলোর আভাস। আমার শরীরের ভেতরে ক্ষুধা বোধ হয়। আমি একটু পিছিয়ে দাঁড়াই এবং তাকে সরাসরি দেখতে থাকি। শহরে হলে এতটা সরাসরি দেখতাম না। অরণ্যের ভেতরে চা বাগানে কুলি এক যুবতীকে দেখে চোখ ফিরিয়ে নিতে হবে। অরণ্যের পক্ষর আর বাঁকা চোখ বলে কিছু নেই, সকলেই সরল, প্রত্যক্ষ, স্পষ্ট। আমি একটা জায়গায় পাছা ঠেকিয়ে মেয়েটির রূপ গ্রহণ করতে থাকি। যতই তাকে দেখি ততই আমার রক্তে আগুন তীব্র হয়ে ওঠে। মেয়েটি তারা নাম বলেছিল বান্টি। তারা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে চোখ ফিরিয়ে নেয়। এই চোখ ফিরিয়ে নেয় এমন নয় যে শহরে যেমন লজ্জায় ফিরিয়ে নেয়। সে চোখ ফিরিয়ে নেয় এবং তার ভেতরে কথাটি যেন এই যে, তুমি আমাকে যত ইচ্ছে দেখে নাও, যতক্ষণ না তোমার আশা মেটে। আমি কিন্তু তোমাকে যতদূর দেখার দেখে নিয়েছি। মেয়েটির পালা যখন আসে, উপর হয়ে টুকরি উজাড় করে দেয়। ওই যে একটু নত হয়, উত্তোলিত হয় তার পেছনটা, সম্মুখে ঈষৎ ঝুঁকে পড়ে তার স্তন। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমি শুনেছি চা বাগানে কুলি মেয়েদের শয্যায় পাওয়া যায়। আজ রাতে একে আমার চাই। মেয়েটি পাতা নামিয়ে লাইন ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। আমি বাংলোর দিকে ফিরে যেতে যেতে শেষ একবার পেছন দিকে তাকাই। দেখতে পাই মেয়েটি আমার দিকে স্থির তাকিয়ে আছে। আমি যে দেখে ফেললাম তাতে সে মোটেই বিচলিত বা অপ্রস্তুত নয়। আমার ধারণা হয় মেয়েটি বুঝতে পেরেছে আমি তাকে পছন্দ করেছি। আমার বিশ্বাস, আমি লোক লাগালে আজ রাতে তাকে পাবো। লোক লাগালে মানে বান্টিকে বলতে হবে। বান্টি তো আমাকে বলেইছে, এখানে আমার অবসর সুখপ্রদ করবার জন্য যা চাই তাকে যেন বলি, সে সাধ্যমতো করবে। বান্টি ফ্যাক্টরি থেকে ফিরে আসে। আমার হাতে গেলাস দেখে বলে, কি আমার জন্য অপেক্ষা না করি? হ্যাঁ, তেষ্টা পেয়েছিল, তোমার গেলাস এনে রেখেছি, এই যে। বান্টিকে আমি সুরা ঢেলে দিই। সে সোফায় বসে সম্মুখে পা লম্বা করে দিয়ে আহ জাতীয় এক ধরনের ক্লান্তিকর ধ্বনি করে গেলাস তুলে নেয়। আমি দেরি করি না, বলি, তোমার তারাটি দেখতে বেশ। আমার তারা? এই বিশ্বে কি হয় তোমার কথার অর্থ? আমি যে বাংলা বাকভঙ্গি অনুসারে তোমার তারা বলেছি, বান্টি তা বুঝতে পারেনি এবং তোমার কথাটি আক্ষরিকভাবেই নিয়েছে দেখে আমার ভীষণ হাসি পায়। কিন্তু হাসাটা উচিত হবে না। বাংলা ভালো জানে না, বাংলায় মনের সবটা সে প্রকাশ করতে পারে না, এ নিয়ে তার একটা দুঃখ আছে। আমি লম্বা একটু চুমুক দিয়ে গেলাস নামিয়ে রেখে বলি,
আমি তোমার চরিত্রের প্রতি কোনো কটাক্ষ করছি না বন্ধু। আমি বলছি না যে তোমার তারা মানে তোমারই তারা। বলছি তোমার এই বাগানে যত মেয়ে দেখলাম তার মধ্যে তারা মেয়েটির চেহারা খুব সুন্দর। বানটি গভীর মুখে সুরাপান করে চলে। কবিতা শুনবে? আমি বলি। গত সন্ধে বানটি আবৃত্তি করছিল, ভাবলাম আজ আমি করি, ওর মনটা ভালো হবে। তবে মনটা যে হঠাৎ ওর এভাবে বিগড়ে গেল কেন আমি এখন অবধি বুঝতে পারিনি। বানটি আরও খানিকটা সুরা ঢেলে নেয় নিজের গেলাসে। আমি জীবনানন্দ দাশ থেকে আবৃত্তি করতে থাকি বনলতা সেন। আবৃত্তি করতে করতে আমি অনুভব করি এর একটি বর্ণ বানটির ভেতর যাচ্ছে না। সে ভালো বাংলা জানে না বলে নয়, সে অন্যমনস্ক বলে। আমি কবিতাটি মাঝপথেই শেষ করে দিই, বলি আর মনে পড়ছে না। বানটি আমার দিকে তাকিয়ে একটু হাসে মাত্র, সে হাসিটিও অন্যমনস্ক। সন্ধে দ্রুত নামে। পাহাড়ি অঞ্চলে সন্ধে যেন সাপদের মতো ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। বেয়ারা অনেক আগে পেট্রোম্যাক্স জেলে দিয়ে গেছে। হঠাৎ সেই সাপের কথা মনে পড়ে যায়। আমি সভয়ে ওপরে তাকাই। বানটি বলে, সাপের ভয় করছে, ভেতরে বসবে? আমরা এসে বানটির ঘরে বসি। বানটি তার বিছানায় বসে, আমি সারা ঘরে যে একটিমাত্র সোফা আছে তাতে। তার বিছানার পাশে বইয়ের শেলফ, অধিকাংশ বই ইতিহাসের, ভারতীয় ইতিহাসের ওপর বই, বিশেষ করে ব্রিটিশ শাসনকালের। তুমি তো পলিটিক্যাল সায়েন্স পড়েছ? হ্যাঁ। বানটি যোগ করে, ইতিহাসে আমার নেশা ধরে অনেক পড়ে। বলছি না, বাবার ওইগুলো চালানো, আইয়ুব খান, তারপর থেকেই ইতিহাস আমাকে টানে। পড়তে পড়তে পেছনের দিকে যাচ্ছি। নেহেরুর আত্মজীবনী দিয়ে শুরু করেছি, তারপর পেছোতে পেছোতে এখন ওয়ারেন হেস্টিংসের মামলার বিবরণ পড়ছি। কবিতাতেও তোমার ইন্টারেস্ট কম নয়। বানটি হাসে। ইংরেজিতে বলে, ইহা হয় আমার স্বপ্ন যে আমি কবিতা লিখিব। আমি যদি কবিতা লিখি, কেবল ভালোবাসার কবিতা লিখিব। কেবল ভালোবাসার কবিতা কেন? বানটি চুপ করে থাকে। বানটি আমাকে ঠিক করে বলো তো, কাউকে তুমি ভালোবেসেছ? এমন কোনো মেয়ের জন্য তোমার মন পড়ে আছে বানটি, যাকে তুমি ঢাকায় ফেলে এসেছো, এই স্বেচ্ছা নির্বাসনে পড়ে আছো? না, ঢাকায় তেমন কেউ নেই। আমি বলেছি আমার এই হতভাগ্য জীবনে কাউকে আমি ডেকে আনবো না, সেটা হবে পাপ। হতভাগ্য জীবন কেন বলছো বান্টি? আমার শুনে ভালো লাগে না। পা তুলে বসো, কথাটা আমি ঠিক ধরতে পারি না। বান্টি বলে, ঘরের মধ্যে সাপও আসে। গতবার বাথরুমে কমোডের পেছনে নল জড়িয়ে একটা সাপ শুয়েছিল। আমি ব্যাকুল হয়ে বলি, তোমার তো কোনো বিকার দেখছি না বান্টি, কেন তুমি এখানে পড়ে আছো? ইচ্ছে করলে কত ভালো কাজ তুমি ঢাকায় পেতে পারো। এখানে এই জঙ্গল, এই সাপ খোপে জঙ্গলি অসভ্যদের মধ্যে তুমি পড়ে আছো কি করতে? বান্টি ধীর শান্ত গলায় বলে, আমি এখানে স্বচ্ছন্দ বোধ করি। আমি বোধ করি যেন আমি জননীর নিকটেই রহিয়াছি। জানো তো, প্রকৃতি হয় জননী। বানটি উঠে দাঁড়ায়, ঘরের ভেতর একটু পায়চারি করে এসে আবার বসে। বলে, ঢাকায় আমি বেমানান। আমি বাঙালি, বাংলা জানি না। বাংলার প্রতি আমার শ্রদ্ধা যাতে না জন্মায় তার প্রাণান্ত চেষ্টা আমার পিতা করিয়াছেন। তিনি সবই করিয়াছেন, কেবল আমার গায়ের রং ফর্সা করিয়া দিতে পারেন নাই। আমার পিতামাতার স্থলে ইংরেজ জোগাড় করিতে পারেন নাই, অথচ চাহিয়াছেন আমি ইংরাজ হই। আমি সুস্থ জীবন হইতে বঞ্চিত, এবং ইহারা, এই চা বাগানের কুলিরা, ইহারাও 2, 3, 4 পুরুষ পূর্বে তাহাদের জন্মভূমি, তাহাদের পূর্বপুরুষদের ভূমি হইতে উৎপাটিত এবং এখানে আনিত। ইহারাও সুস্থ এবং স্বাভাবিক জীবন হইতে বঞ্চিত, অবিকল আমারই ন্যায়। তাই আমি এখানেই স্বচ্ছন্দ বোধ করি। এখন ইহাই হয় আমার আপন নিবাস। বান্টি বলে, আমি দুঃখিত। কাহার জন্য? আমার জন্য দুঃখ করিও না। আমি তোমাকে বন্ধু মনে করি। বন্ধু মনে করিয়াই অন্তর প্রকাশ করিয়াছি তোমার সাক্ষাতে। নহিলে কেহই আমাকে দেখিয়া অসুখী বলিবে না। না মোকাম্মেল, আমি ভালো আছি, আমাকে করুণা করিও না। চলো, ডিনার প্রস্তুত। খাবার টেবিলে বসতে না বসতেই বান্টি বলে, জানো তো, উত্তম ডিনার উত্তম নিদ্রা আনিয়া দেয়। কাল রাতে তোমার ঘুম হয়নি, আজ পেট ভরে খাও, ঘুম হবে। বেয়ারার সাক্ষাতে কথাটা বাংলায় বলি না, বেয়ারা অত্যন্ত নিপুণ হাতে আমাদের প্লেটে নানা রকম সেদ্ধ সবজি তুলে দিচ্ছে। বলি, কিন্তু আমার নিদ্রা আসিবে না। কাল নিঃসঙ্গ বোধ করিয়াছিলাম। বান্টি নীরবে ভ্রু তুলে আমার দিকে তাকায়। আমি আমার কথার সংকেত যতটা পুড়ে দেওয়া সম্ভব দিয়ে বলি, নারী আমাকে আকর্ষণ করে। বিবাহ জীবনেও অপর নারীর স্বাদ লইতে ইতস্তত করি নাই। আমি নারী মাংস ক্রয় করিয়াছি, শয্যায় লইয়া গিয়াছি। বান্টি, তুমি সাত্ত্বিক মানুষ, তুমি জীবন লইয়া অধিক চিন্তা করো। আমি জানি এই জীবন চিরস্থায়ী নহে, এবং আমার প্রধান আনন্দবিন্দু নারী দেহ। বান্টি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাতের ইশারায় বেয়ারাকে ঘর থেকে চলে যেতে বলে।
বেয়ারা আমাদের শ্রুতির বাইরে গেলে বান্টি বলে বিশুদ্ধ বাংলায়, আজ রাতে তোমার একটি মেয়ে চাই। আমি জানি বান্টি বাংলা ভালো জানে না বলেই শয্যা রমণীর বদলে ওই স্থূল শব্দটি ব্যবহার করেছে, নইলে তার মতো রুচিপান মানুষ এমন উচ্চারণ করে অসম্ভব। মাথা নেড়ে সায় দেই, হ্যাঁ, আমি বিছানায় একা যেতে চাই না। তুমি বোধহয় চা বাগান সম্পর্কে কিছু উপন্যাস পড়েছ আর গল্প টল্প বেশি শুনেছ যে এখানে মেয়ে পাওয়া যায়। যায় না তা বলবো না, যায়। যদি এই তোমার কথা ছিল তো আমাকে বিকেলে বললেই পারতে, আমি তোমাকে পাশের বাগানে মিস্টার জাকারিয়ার বাংলোয় পাঠিয়ে দিতাম। মিস্টার জাকারিয়া? তিনি কে? তিনি প্রতিবেশী বাগানের ম্যানেজার। তিনি হয়তো তোমার জন্য একটা ব্যবস্থা করে দিতে পারতেন। অর্থাৎ তুমি নিজেই দায়িত্বটা নিতে চাইছো না। বেশ তো, তুমি শুতে যাও, আমি বেয়ারার সঙ্গে কথা বলে দেখি তারাকে পাওয়া যায় কিনা। কে? প্রায় চিৎকার করে ওঠে বান্টি। তারা? এই তারা ভারী চমৎকার দেখতে, দেখে ভালো মনে হয়। বান্টি ধীর হাতে ন্যাপকিন দিয়ে মুখ মুছে উঠে দাঁড়ায়। আমার যেন মনে হয় সে নিজেই এবার তারার বিষয়ে বেয়ারার সঙ্গে কথা বলবে এবং আমার জন্য ব্যবস্থা করবে। আমি বলি, বলো, আমি টাকা ভালো দেব। ঢাকায় ওরকম একটা মালের জন্য 500 পর্যন্ত দিতাম, এখানে আশা করি তার কমই হয়ে যাবে। বান্টি চেয়ার ঠেলে আমার পাশে এসে দাঁড়ায়, তারপর চাপা স্বরে উচ্চারণ করে, স্তব্ধ হও, ঈশ্বরের দোহাই স্তব্ধ হও, তারার নাম তুমি উচ্চারণ করিও না। দ্রুত সে নিজের ঘরে চলে যায়। সাধারণত আমরা কেউই দরজা ভেতর থেকে লাগাই না, আজ শব্দ পাই বান্টি দরজার খিল তুলে দিচ্ছে। পরদিন নাস্তার টেবিলে বান্টির সঙ্গে আমার দেখা হয় না। বেয়ারার কাছে শুনতে পাই একটা জরুরি কাজে সাহেব শ্রীমঙ্গল গিয়েছেন, ফিরতে রাত হবে কিংবা আজ নাও ফিরতে পারেন। আমি এতটা নির্বোধ নই যে বুঝতে পারবো না। আমি নিশ্চিত হয়ে যাই যে তারা আসলে বান্টির রক্ষিতা এবং তাই তারাকে আমি আমার শয্যায় পেতে চেয়ে তার অধিকারের ভেতর হাত দিয়ে ফেলেছি। সেবার বান্টির কাছে বিদায় আর নেওয়া হয় না। আমি বিকেলেই ঢাকা ট্রেন ধরে ফিরে আসি। তারা আমাকে কিছুদিন হানা দেয়, আমার শরীরকে দগ্ধ করে, আমাকে নারী দেহ কিনতে ঠেলে পাঠায়। বান্টির জন্য আমার ঈর্ষা হয়। কি সুখে সে আছে অমন ডবকা একটি মেয়ে নিয়ে, কি নিশ্চিন্ত, লোক ভয় নেই, গর্ভ হলে দুশ্চিন্তা নেই, টাকা খরচ নেই এবং যখন খুশি তখন। তারার কথা যখন প্রায় ভুলেই গেছি, একদিন শেরাটনের সম্মুখে দাঁড়িয়ে আছি। পেছন থেকে এক নারী কণ্ঠে আমার নাম উচ্চারিত হয়। ঘুরে তাকে দেখার আগে আমি জানি এ কণ্ঠ আমার অপরিচিত। সত্যিই সে অপরিচিত। না, আমি আগে তাকে কখনো দেখিনি। আমার সমবয়সী এবং মেয়েদের বয়সের হিসেবে যেমন যায়, অর্থাৎ সে যুবতী আর নয়। সে আমার কাছে আসে এবং এবার আমার নাম ধরে ডাকে। আমি অবাক হয়ে যাই, এ নামে সে জানলো কি করে? আমাকে চিনতে পারছো না? আমি মাথা নাড়ি, না, কিন্তু তীব্র চোখে তাকিয়ে থাকি, চিনতে পারি না। মাথা পেছনে ঠেলে ভদ্রমহিলা হেসে ওঠে নিঃশব্দে এবং ভঙ্গিটি আমার অকস্মাৎ পরত চেনা মনে হয়। তুমি সন্ধ্যা? হ্যাঁ, আমি সন্ধ্যা, তবে এখন আর সন্ধ্যা নয়, মাঝরাত বলতে পারো। পুরুষ হলে আমি তার কাঁধ ধরে দুপাক নেচে নিতাম। নিতান্ত নারী বলে হো হো করে খ্যাপার মতো হাসি আর কেবলই বলতে থাকি, আহ, কতকাল পরে, কতকাল পরে। তুমি যে আমার সম্মুখে, কি আশ্চর্য। সন্ধ্যা নিজেকে মাঝরাত বলে একাধিকবার, অর্থাৎ নিজেকে সে বিগত যৌবন বলতে চায়, কিন্তু ভাবে ভঙ্গিতেই বোঝা যায় সে নিজেই এতে বিশ্বাস করে না। এ শুধু শ্রোতার মন পরীক্ষা করে দেখা যে শ্রোতাটি বিশ্বাস করেছি কিনা। আমি এ জাতীয় মানুষদের চমৎকার জানি। আমি যদি বলি যে হ্যাঁ, সত্যিই তোমার বয়স হয়ে গেছে, বা কথাটা হাবে ভাবে বুঝিয়ে দিই, তাহলে তক্ষুনি সে বরফের মতো শীতল হয়ে যাবে, আমাকে বিদায় দেবে এবং আবার সে হারিয়ে যাবে জীবন থেকে, হয়তো অনেক দিনের জন্য কিংবা চিরদিনের মতোই। সন্ধ্যাকে বলি, চলো কোথাও বসে চাটা খাই। সন্ধ্যা এমন একটা চোখভঙ্গি করে যেন আমি তার গোপন প্রেমিক। বলে, কেন, আমার বাড়ি যেতে ভয় করে? না, আমাকে তোমার বাড়ি নিতে ভয়? আমার বাড়িতে তো কেউ নেই। সন্ধ্যা, সেই সন্ধ্যা, আমার জীবনের প্রথম 128খানা চুমু যার কাছ থেকে পাওয়া সেই সন্ধ্যা। আহ, সন্ধ্যা ঘড়ির কাঁটার মতো দূরে গিয়েও আবার যে আমার কাছে সরে এসেছে। এক হবে কি? আমার বুকের ভেতরটা কেমন দুরু দুরু করে ওঠে। সন্ধ্যার দিকে জীবনের এত বছর পরে এবং এত রমণীর পরে আমি তাকাই, পরীক্ষা করি নীরবে কেমন শয্যাসঙ্গী হবে সে। প্রথম চুম্বন হয় পাপ, প্রথম চুম্বন হয় পুণ্য। আহ, সন্ধ্যা, তুমি সন্ধ্যা। সন্ধ্যার চোখ গোল করে বলে, বাড়িতে কেউ নেই মানে? নেই। বিয়ে করনি? বউ? করেছিলাম। মিথ্যে করে বলি, কাকলি মারা গেছে।
সহানুভূতিতে চুপচুপ করে ওঠে সন্ধ্যা। তোমার বাসা কোথায় মোকাম্মেল? আমার ভালো নাম ধরেই ডাকে সে এবার। শোক জানাবার পর মানুষ বোধহয় একটু কেতাদুরস্ত হয়ে পড়ে কিছুক্ষণের জন্য। ঠিকানা শুনে সন্ধ্যা বলে, তাহলে তো আমার বাসার চেয়ে তোমারটাই কাছে, চলো তোমার ওখানেই যাই। চায়ের পানি বসিয়ে বলি, তোমার নিশ্চয়ই বিয়ে হয়েছে, ছেলে মেয়ে স্বামী নিয়ে দিব্যি জমিয়ে আছো। তা আছি, এতদিন বিলেত ছিলাম, কর্তার হঠাৎ শখ হয়েছে দেশে বাড়ি বানাবেন, তাই এসেছি। মোহাম্মদপুরে একটা বাড়ি ভাড়া নিয়েছি, বাড়ি হচ্ছে উত্তরায়। কর্তা কি করেন? রেস্টুরেন্ট আছে ম্যানচেস্টারে। চায়ের পেয়ালা দুহাতে জড়িয়ে শীতের দেশে কাপ দুহাতে জড়িয়ে ধরলে ওম হয় বলে ছেলেমেয়েরা সঙ্গে এসেছিল, ওরা আছে, কর্তা ফেরত গেছে। এখন সব চাপ আমার ওপর, ইট বালি চুন মিস্ত্রি হিসেব, উফ বাপরে বাপ। আমি রসিকতা না করে পারি না, বলি অঙ্কটা তো তুমি ভালোই জানতে। শুনে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সন্ধ্যা। তাকে কি সাধারণ ঘামে ভেজা প্রায় মোটা বোকা বোকা এক মহিলা বলে আমার হঠাৎ মনে হয়। ওই রসিকতাটি করবার জন্য ঈষৎ অনুতাপও হয় আমার। সন্ধ্যা হঠাৎ আগের বোমভোলা ভাব ছেড়ে হেসে ওঠে, শব্দের একটা হিল্লল বয়ে যায়। আমি এই বয়সে বাচ্চা মেয়ের মতো হেসে উঠতে কাউকে দেখিনি। নাকি বাচ্চা বয়সের স্মৃতি মানুষকে বাচ্চা করে দেয়? সন্ধ্যা চোখ পাকিয়ে কপট ধমক দেয়, চুপ। তারপরে আবার খানিক হাসে, বলে, মনে আছে? আছে বই কি, ওহ অনেকগুলো চুমি তুমি আদায় করে নিয়েছিলে। আচ্ছা, তুমি কিন্তু ওই বয়সে কত তেদর ছিলে না? বাবারে বাবা। আমি তো অবাক, এতদিন পরে সব দোষীর দোষী হলাম আমি। চায়ের পেয়ালা সরিয়ে সন্ধ্যা বলে, তোমার ফ্ল্যাটটা দেখি ভালো করে। আমাকে তো এদিকে রোজই একবার আসতে হয়, আসবো তোমার এখানে। থাকে মোহাম্মদপুরে, বাড়ি হচ্ছে উত্তরায়। আমার এদিকে অর্থাৎ শান্তিনগরে কেন তাকে রোজ আসতে হয় আমার বোধগম্য হয় না। কিন্তু রোজই প্রায় একবার করে সন্ধ্যা আমার ফ্ল্যাটে আসতে থাকে। যাবার সময় টেলিফোন নম্বর নিয়ে গিয়েছিল, তাই ফোন করেই আসে। এমন হয় না যে এত দূরে এসে তাকে ফিরে যেতে হচ্ছে। তবু প্রতিবার ফ্ল্যাটে পা দিয়ে এসে বলবে, বাবা তোমাকে ধরাই মুশকিল। এর মধ্যে একবার উত্তরায় গিয়ে তার বাড়ি দেখে আসি, বিশাল এক বাড়ি তৈরি হচ্ছে। জিজ্ঞেস করি, ভাড়ার জন্য বানাচ্ছ মনে হয়? এবার দেশে ফিরে আসবো, দেশেই থাকবো, তারপর তোমার মতো পুরনো দেখা যখন পেয়েছি। সন্ধ্যা এমন একটা ভঙ্গি করে যেন আমার সঙ্গে তার গোপন সম্পর্ক সেই ছেলেবেলা থেকে এখনও চলছে। প্রথম প্রথম সন্ধ্যা এসে আমার বাড়িতে সোফায় বসতো। একদিন শরীরটা ভালো লাগছে না বলে বিছানায় শুয়ে পড়ে। শুয়ে আবার অজগরের মতো পাক দিয়ে উঠে বলে, মাইন্ড করলে না তো? না, তুমি আরাম করো, আর আমি ঘুরে আসছি। খপ করে আমার হাত ধরে ফেলে সন্ধ্যা। সেটি হচ্ছে না, আমাকে ফেলে তুমি কোথায় যাবে? বসো এখানে। আমি বাইরের ঘরে সোফায় লম্বা হয়ে বসি। শোবার ঘরে বিছানায় এখন সন্ধ্যা। সময় খুব ধীর বয়ে চলে। দরজা জানালা ভেদ করে দেয়ালকে স্বচ্ছ করে ঘড়ির কাঁটা দুটো যেন পুরুষ ও রমণীর দুটি হাত। হঠাৎ আমার খেয়াল হয়, কতদিন পরে আমার ঘরে একজন নারী, যে টাকায় কেনা নয়। আমি সোজা হয়ে বসি। আমার কেমন কৌতূহল হয় সন্ধ্যাকে একবার দেখবার জন্য। 128খানা চুমু আমাকে চারদিক থেকে হেঁকে ধরে। সন্ধ্যা ঘুমিয়ে আছে। ইস, এভাবে ঘুমোয় কেউ, 2 পা ছড়িয়ে, যেন একেবারে তৈরি। আমি বহুদিন কোনো গৃহস্থ রমণীকে এভাবে পা ছড়াতে দেখিনি। সন্ধ্যার ওই বোকা বোকা চেহারাটাও এখন মনে হয় একতাল কোমল মাংস, যেখানে দাঁত বসে যাবে এবং সেই দাঁত একটি চিত্র রচনা করবে, যে চিত্র কেবল নর ও নারী মিলেই রচনা করতে পারে। কখন যে সন্ধ্যার কাছে এসে দাঁড়িয়েছি আমি নিজেই বলতে পারবো না। আমি আবিষ্কার করি বিছানার পাশে আমি একদৃষ্টে তাকিয়ে আছি এমন এক মহিলার দিকে, যাকে আমি একদা চিনতাম এবং আমার জীবনের প্রথম চুম্বন যার কাছ থেকে পেয়েছিলাম। সন্ধ্যা আমার হাত ধরে টান দেয়। তবে কি সে ঘুমোয়নি? সবটাই ভান। একটি শব্দ সে উচ্চারণ করে না, আমাকে টানে, শত কাছে টানে। আমি সম্মোহিতের মতো তার বুকের উপর পড়ে যাই। তখন সে ফিসফিস করে বলে, অঙ্ক রাইট হয়েছে। বলেই সে আমাকে চুমু খায়, ঠিক সেই আগের মমতা। নিজেই সে খায়। সেই ছেলেবেলায় আমার যখন বেশ অভ্যেস ও সাহস হয়ে গিয়েছিল, আমি নিজে চুমু খেতে চাইতাম, আমাকে ঠেলে সরিয়ে দিত। এখনও এই এত বছর পরেও সে সন্ধ্যা আমাকে চুমু খেতে দেয় না, নিজেই চুমু খেয়ে চলে, যেন সে পুরুষ আর আমি তার নারী। হঠাৎ আমাকে সে ছেড়ে দেয়, যেন কিছুই হয়নি আমাদের ভেতরে। সে বলে, আরেক কাপ চা করো তো। আমি চায়ের পানি চাপাই। আমার কেমন সন্দেহ হতে থাকে, হয়তো চা খেয়েই সন্ধ্যা আমাকে বিছানায় টেনে নিয়ে যাবে। সন্ধ্যা চা নিঃশব্দে শেষ করে, খুব গভীর চোখে আমাকে অনেকক্ষণ দেখে নিয়ে বলে, আসি,
কাল পরশু আবার দেখা হবে। যাবার আগে আমার কাঁধে একটা হাত ক্ষণিকের জন্য সে রাখে, আর কখনো সে আসে না। অনেক দিন পরে উত্তরায় গিয়ে খোঁজ করি সেখানে ভাড়াটে বসেছে। না, বাড়িওয়ালারা বিলেতেই আছেন। না, তারা শিগগিরই দেশে ফিরছেন না। আমার পাপ বোধ হয়। হ্যাঁ, আমি নষ্ট, নারী মাংসলোলুপ, আমারই হয় পাপ বোধ। এই পাপের হাত থেকে বাঁচবার জন্যই সমাজ বোধহয় বেশ্যাশ্রেণী একদা তৈরি করেছিল। সন্ধ্যার কাছে আমার জীবনের প্রথম চুম্বন, কুমার চুম্বন এবং পরকীয় চুম্বন, এই দুটি চুম্বন আসে। প্রথম চুম্বন হয় পুণ্য, প্রথম চুম্বন হয় পাপ। পরদিনই বান্টির জন্য মনটা কেমন করে ওঠে। বান্টির সঙ্গে তো চুম্বন নিয়ে এক সন্ধ্যাবেলা কত কথা। সে কোন জীবনের কথা, সে কত আগের কথা। বান্টিকে আমি চিঠি লিখি, জবাব আসে না। কিছুদিন পরে আবার চিঠি দেই, এবার চিঠি ফেরত আসে, প্রাপক এখানে থাকে না। আমার বড় ক্রোধ হয়। চা বাগানের ম্যানেজার একজন বদলি হয়ে গেলে তার চিঠি কীভাবে প্রেরকের কাছে ফিরে আসবে? নতুন ম্যানেজার পারে না চিঠি প্রাপকের নতুন ঠিকানায় পাঠিয়ে দিতে? আমি একদিন বান্টির কোম্পানির ঢাকা অফিসে যোগাযোগ করি এবং সেখানে দুটি সংবাদ শুনে হতবাক হয়ে যাই। প্রথম সংবাদ, বান্টি চাকরি ছেড়ে দিয়েছে এবং কোথায় আছে কেউ জানে না। দ্বিতীয় সংবাদ, বান্টি এক কুলি রমণীকে বিয়ে করেছে। বান্টি বিয়ে করেছে এক কুলি রমণীকে? আমি ওদের ঢাকার বাড়ি চিনতাম, সে অনেক আগের কথা। সে বিশ্ববিদ্যালয় জীবনের পর আর ধানমন্ডি সে বাড়িতে যায়নি। খুঁজে খুঁজে বাড়িটি বের করি। বুড়ো এক মালি এসে সম্মুখে দাঁড়ায়। বান্টির বাবা বাড়িতে কাজের লোকজনদের সঙ্গে উর্দু বলতেন, জানি না কেন। হয়তো বান্টিরা কলকাতার উর্দুভাষী বাঙালি অথবা অবাঙালি কাজের মানুষরা রাখত, অথবা বান্টির বাবা বহু মানুষের মতোই বিশ্বাস করত উর্দুই পাকিস্তানের একমাত্র ভাষা হওয়া উচিত। আমি উর্দুতে জিজ্ঞেস করি, ইয়ে বান্টি সাহেব কা মাকান হ্যাঁ? মালি বাংলায় উত্তর দেয়, হ, বান্টি সাহেব এইখানে থাকে। আপনি কই থেকে? উনি আছেন? এখন বাড়ি নাই, বাইরে গেছুন। আমি একটা চিরকুট লিখে চলে আসি। প্রিয় বান্টি, আমি আসিয়াছিলাম। তুমি ঢাকায় আছো, আমাকে জানাও নাই, ইহাতে বড় দুঃখিত হইয়াছি। তুমি কি বন্ধুদের ভুলিয়া গিয়াছ? আমি ভুলি নাই। বান্টি আমার ফ্ল্যাটে এসে উপস্থিত। ওই চিরকুটে ঠিকানা দিয়ে এসেছিলাম। আশা করিনি বান্টি চিরকুট পাবার সঙ্গে সঙ্গে এসে হাজির হবে। তার চেহারায় অযত্নের ছাপ। মনে হয় কতকাল মুখে সাবান মাখিনি, গাল ভেঙে গেছে, পিঠ নুয়ে পড়েছে। মাত্র তো 2 বছর, এর ভেতরে একটা মানুষ এভাবে বুড়িয়ে যেতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। কি খাবে? হুইস্কি? বান্টি হেসে বলে, তার হাসিতে আগে সেই নির্মলতা অটুট রয়েছে। না ধন্যবাদ, হুইস্কি ছেড়ে দিয়েছি। তারা মরে যাবার পর থেকে ছেড়ে দিয়েছি। তারা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, তারা কে? একটি মেয়ের নাম, আমি তাকে বিয়ে করেছিলাম। আমি লক্ষ্য না করে পারি না বান্টি ক্রিয়াপদের অতিদ্রুপ ব্যবহার করেছে। তার মানে কি? বান্টি বলে, সে প্রাণ ত্যাগ করিয়াছে। শেষ দিকে দধি ব্যতীত আর কিছুই সে খাইতে পারিত না। তোমার কি স্মরণ আছে, আমি বলিয়াছিলাম কুলিরা সপ্তাহের 3-4 দিন কেবল কাঁচা চা পাতা সেদ্ধ পানি পান করিয়া ক্ষুধা নিবারণ করে? মনে নাই? হ্যাঁ, আমার মনে পড়ে যায়, এবং আমার মনে পড়ে যায় তারার কথা। তারা সেই মেয়েটি যে মেয়েটিকে আমি লাইনে দেখেছিলাম। তারাকে আমি আমার শয্যায় চেয়েছিলাম এবং বান্টি আমাকে তিরস্কার করেছিল। পরদিন তাকে বিদায় জানাবার সুযোগ পর্যন্ত আমি পাইনি চলে আসবার সময়। সবই আমার মনে পড়ে দ্রুত চলচ্চিত্রের মতো। আমি বলি, বান্টি, আমার সব মনে আছে। বান্টি চকিতে চোখ তুলে বলে, সব? তারপর চোখ নামিয়ে ফিসফিস করে উচ্চারণ করে, তারাকেও? আমি মাথা নাড়ি হ্যাঁ সূচক। আমরা অনেকক্ষণ চুপ করে বসে থাকি। হঠাৎ বান্টি বলে, আমাকে যেতে হয়। না মোকাম্মেল, কাহিনী কিছু নেই যে তোমাকে বলবো। না খেয়ে খেয়ে তারার পেটে আলসার হয়ে গিয়েছিল। আমার সঙ্গে বিয়ের পর আমি অন্য বাগানে নিজেই বদলি নিয়ে চলে যাই। যে বাগানে তারা কাজ করেছে, পাতা তুলেছে, সেখানে তাকে স্ত্রী হিসেবে নিয়ে ঘর করা যেত না। রক্ষিতা করে রাখলে সবাই মেনে নিত। তো যাক সে কথা। আমার নতুন বাগানে বাংলোয় সে আর আমি সুখে সংসার করছিলাম। আমি বড় সুখী ছিলাম। না না, আমার বলা কর্তব্য, আমরা উভয় বড় সুখী রহিয়াছিলাম। কিন্তু ওই যে বলিয়াছি, উহারা চা পাতা সেদ্ধ করিয়া সপ্তাহের 3-4 দিন ক্ষুধা নিবারণ করিত। উহার ফলে তারার পেটে আমাদের খাবার সহ্য হয় না। আমরা যে মাছ, যে মাংস, যে ডিমকে বড় স্বাভাবিক বলিয়া গ্রহণ করি, উহা এবং ওই সমস্ত তারার নিকট বিষক্রিয়া সৃষ্টি করে। আমি চিকিৎসক নহি, এত বলিতে পারিব না। এমনও হইতে পারে তারা পেটে পূর্ব হইতে আলসার সৃষ্টি হইয়াছিল। আবার এমনও হইতে পারে সভ্যতা তাহার সহ্য হয় নাই। সভ্য মানুষের আহার্য তাহার নিকট অমৃত হইবার বদলে বিষ হইয়াছিল। সে কেবল কিছুটা দধি গ্রহণ করিতে পারিত। একমাত্র রক্ত বমন করিয়া সে প্রাণ ত্যাগ করে।
আমি চাকুরিতে ইস্তফা দিয়ে ঢাকা আসি। ঢাকা? আমি এই উচ্চারণের ভেতর এই কথাটা পুড়ে দিতে চাই যে তুমি তো অরণ্যকে গ্রহণ করেছিলে ঢাকা তথা সভ্যতাকে বর্জন করে, সেই তুমি ঢাকায় ফিরে এলে। বানটি এখন শুধু বুড়িয়ে গেছে তাই নয়, তার গ্রহণ শক্তিও ধীর হয়ে গেছে। কথার ব্যঞ্জনা বুঝতে তার এখন বিলম্ব হয়। সে আমার দিকে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সুরাপান না করো চা কফি? চা? বানটি ম্লান হাসে। চায়ের উল্লেখ মাত্র তার হয়তো একটি জগৎ দুলে ওঠে। বলে, না, আজ নহে, অপর কোনো দিন। আমি তারাকে ভালোবাসিয়া ফেলি। এখন মনে হয় তারা আমার নিকট অরণ্যের চেয়েও প্রিয় হইয়া গিয়াছিল। তারাই ছিল আমার অরণ্য। ঢাকায় আসিয়াছি, আমাদের যৌবনের সেই ঢাকা আর নাই। ঢাকাও এখন একটি অরণ্য, অন্য প্রকার কিন্তু অরণ্য। বানটি আবার এসেছিল পরদিন ভোরবেলায়। দরজায় বেল শুনে বিরক্তই হয়েছিলাম। কে এলো এই অসময়ে? খুলে দেখি বানটি। সারা রাত আমি ঘুমোতে পারিনি। বানটি সোফায় বসে চোরের মতো আমার দিকে চেয়ে নিচু স্বরে উচ্চারণ করে, কেন? আমার বড় কষ্ট হয় বানটির লাল চোখ দেখে। নিশ্চয় তারার কথা ভেবে ঘুম হয়নি। তার কেঁদেছে? বানটির পক্ষে অসম্ভব নয়। সে বলে, কিছু মনে করো না, তোমার নামের শেষ অংশ ভুলে গেছি, তাই টেলিফোন ইনকোয়ারিতে যে জিজ্ঞেস করব তাও পারিনি, নইলে রাতেই একটা হয়তো করতাম। বানটি আমার দিকে এমন চোখে চেয়ে থাকে যেন সে অপেক্ষা করছে তিরস্কৃত হবার জন্য। তিরস্কার এ কারণে নয় যে কেন আমাকে রাতে ফোন করে সে বিরক্ত করতে চেয়েছিল। আমার স্কুলের বন্ধু, আমার 22 বছরের বন্ধু, তার জন্য আমার ভেতরটা ভেঙে যায়। তার কাঁধে হাত রেখে বলি, আমারই উচিত ছিল তোমার ফোন নম্বর নেওয়া, আমার ফোন তোমাকে দেওয়া। আমারই ভুল হয়ে গেছে। খুব জরুরি কথা ছিল? না না, জরুরি কিছু না। বানটি চোখ নামিয়ে নেয়। তার চোখে এক ধরনের দীপ্তি খেলা করে, জলের নিচে মাছের মতো। আমি অপেক্ষা করি, কেবল বুঝে পাই না কি সে বলবার জন্য সারা রাত ঘুমহীন হয়েছিল এবং আমাকে বলবার জন্য। বানটি হঠাৎ মুখ তুলে বলে, তোমার মনে আছে আমরা একবার চুম্বনের বিষয়ে কথা কহিতেছিলাম? স্মরণ হয়? হ্যাঁ হয়, প্রথম চুম্বনের কথা। বানটি, তুমি জানো না, আমি তোমার সঙ্গে সেই শেষ দেখার পর এমন প্রথম চুম্বনও লাভ করিয়াছি যাহা পাপ ভিন্ন আর কিছুই নহে। কথাটা বলতে বলতেই আমি লক্ষ্য না করে পারি না আমার কথা বানটির কানে কিছুই যায়নি। বস্তুত সে আমার কাহিনীতে আদৌ আগ্রহী নয়। এই উপলব্ধি আমাকে আরও করুণ করে তোলে বানটির জন্য। বানটি যেন এক দীর্ঘ পথ হেঁটে এসে বলে, তারাকে বিয়ে করে পয়লা রাতে বাসর যাকে বলে, বাসরই তো। শ্রমিকেরা বড় আনন্দ করিয়াছিল আমাদের বিবাহে। আমার বিবাহ উহাদের প্রথা অনুসারেই হয়। না, আমি তাহাকে ধর্মান্তরিত করি নাই। উহাদের আদিবাসী আচার অনুষ্ঠান অক্ষরে অক্ষরে প্রতিপালিত হইয়াছিল। হ্যাঁ, বাসর, সেই প্রথম রাত। আমার জীবনের প্রথম চুম্বনের জন্য আমি যখন মুখ নত করিয়া আনি, না মোকাম্মেল, লজ্জা করিও না, ইহা বড় পবিত্র আমার নিকটে এবং পূর্ণ। কথার মতো আমি সর্বত্র আবৃত্তি করিতে পারি এই কথা যে আমার প্রিয়তমাকে আমি চুম্বনের নিমিত্তে আকর্ষণ করি, তখন সে মুখ ফিরাইয়া লয়। ঘরের ভেতর একটি হারিকেন ছিল, তাহার লাল আলোয় আকাশচ্যুত পরীটির মতো তারাকে মনে হইতেছিল। সে আমাকে চুম্বন করিতে দিল না, অর্থাৎ তাহার মুখ সে ফিরাইয়া লইল। তারপর আমার হস্ত ধারণ করিয়া আমাকে সে শয্যায় শোয়াইল এবং স্বয়ং। বানটি বাক্য শেষ করিল না, মাথা দুহাতের ভেতর দিয়ে নীরবে অশ্রুপাত করল কিছুক্ষণ। তারপর রুমাল দিয়ে চোখ মুছে চোখ ঘষে হেসে উঠল। নীরব সে হাসি, আমিও হাসি। বানটি বলে, আমি একটি গর্ধব, তোমার মতো বন্ধুর নিকটে ইতস্তত করিতেছি, অথচ বলিয়াছি তো এ কাহিনী আমার নিকট অতি পবিত্র এবং জনে জনে বলিয়া বেড়াইবার মতো। তারা আমাকে ধীরে বিছানায় রাখিয়া পদপ্রান্তে দাঁড়াইল, আমার দিকে অপলক চাহিয়া রইল কিছুক্ষণ। তারপর ধীরে, অতি ধীরে সে নত হইল। সে নত হইতে লাগিল। বানটি যেন চোখের সম্মুখে আবার সব দেখছে এমন চোখে কথা বলে যেতে থাকে। তাহার পর তারা তাহার মুখ আমার দুই পায়ের ফাঁকে রাখিয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিল। আমি কি করিব বুঝিতে না পারিয়া স্থির পড়িয়া আছি। হঠাৎ অনুভব করিলাম একজোড়া ঠোঁট, হ্যাঁ, তারা আমার পদচুম্বন করিতেছে। কিছুক্ষণ দৃশ্যটি যেন সে মনের মধ্যে দেখে নেয়, বারবার দেখে। আমি চুপ করে থাকি। আমার মনের মধ্যে গ্লানি হয়। একদিন তারাকে আমি আমার শয্যায় চেয়েছিলাম এবং একদিন আমি ভেবেছিলাম তারা হয় বানটির রক্ষিতা। বানটি বলে, প্রিয় বন্ধু, তুমি কি বিশ্বাস করিবে, তারাকে আমি কখনো ওষ্ঠে চুম্বন করিতে পারি নাই। যখনই চাহিয়াছি সে বলিয়াছে, আহ,
সে কিভাবে কত কোমলতা লইয়া এই কথা উচ্চারণ করিত মোকাম্মেল, আমি তোমাকে বুঝাইতে পারিব না। সে বলিত, পতি, আমি তোমার সমকক্ষ নহি, আমার ওষ্ঠ কেবল তোমার চরণ যুগলের জন্য। অনেকক্ষণ পরেও বান্টি আর নতুন উচ্চারণ করে না। আমি বলি, বান্টি, আমার মনে হয় এখন থেকে আমাদের নিয়মিত দেখা হোক। পুরনো বন্ধুত্ব ছাড়া আর কি আছে বলো এখন আমাদের? বান্টি আমার দিকে তাকিয়ে মৃদু হাসে, আমার হাত তার হাতের ভেতরে নিয়ে ছোট একটা চাপড় দেয়, দিয়ে বলে, হ্যাঁ সত্য। তারপর দ্রুত সে রুমাল বের করে চোখের উদ্ধত অশ্রু সামলে নেয়। আমি দীর্ঘ নিঃশ্বাস চেপে রাখতে গিয়েও ব্যর্থ হই। আমার মনে পড়ে যায় সেই কথা, বান্টি বলেছিল, আমাকে করুণা করিও না। আমার কানের কাছে মুকুল সিনেমার সম্মুখে আইয়ুব খানের গুলিতে শব্দ হয় এবং একের পর এক লাশ পড়ে যেতে থাকে। জানো মোকাম্মেল, পৃথিবীর প্রতি, সংসারের প্রতি, আমার পিতার প্রতি সমস্ত ক্রোধ আমার ধৌত হইয়া যায় তারার প্রেম স্পর্শে। তারা যখন মৃত্যুসজ্জায়, ডাক্তার বলিয়া গিয়াছেন এখন শুধু মিনিটের অপেক্ষা। আমি তারার ঘর হইতে সকলকে বাহির করিয়া দিই। আমরা যখন একা, যখন সম্ভবত মৃত্যুর দূর ভিন্ন আর সে কামরায় কেহ অপেক্ষা করিয়া নাই, আমি তারাকে নাম ধরিয়া ডাক দিই। সে চক্ষু মেলিয়া চাহে। আমি তাহার মুখ দুই হাতে একবার বলাইয়া পদপ্রান্তে আসিয়া বসি। বলি, তারা, তুমি চলিলে, আমি রহিলাম। আমার চুম্বন লইয়া তুমি যাইবে এবং এই চুম্বন স্বর্গে তোমাকে স্মরণ করাইবে আমার কথা। মোকাম্মেল, তারা এই কথা শুনিয়া ম্লান হাসিল, যেন প্রথমবার চাঁদ দেখা দিয়েই কোথায় হারাইয়া গেল। সে চক্ষু মুদিল। আমি ঠিক তাহারই অনুরূপ সেই বাসর রাত্রে সে যেমন দিয়াছিল, আমি তাহার দুই চরণে আমার চুম্বন রাখিলাম, আমার প্রথম চুম্বন।